বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ছোট্ট একটা দরুদ দিয়ে শুরু করলাম। আপনাদেরকেও একটা টিপস দিয়ে দিলাম, যে কোনো সুন্দর আলোচনা, আমরা তো সাধারণত সুন্দর আলোচনাই করি না, তো সুন্দর আলোচনার শুরুতে একটা দরুদ পাঠ করবেন এবং শেষে একটু দোয়া করবেন। আর যখন একটু গীবতের চিন্তায় বসবেন তখন আর দরুদ পড়ার দরকার নেই, নাকি এরকম প্ল্যান না করাই ভালো, যে গীবত করবো এখন সব গোষ্ঠী উদ্ধার করবে তার। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা আজকে একটা জিনিস দিয়ে আপনাদেরকে হজ বোঝানোর চেষ্টা করবো। আপনাদের যারা ধারণা হচ্ছে যে আজকে প্রোগ্রামে আমরা হজের সব কিছু জেনে যাবো, তা না। হজ বিশাল একটা জার্নি, অনেক ব্যাপার, অনেক ইবাদত। আপনার পুরাটা জীবনের একটা অংশ, একটা সময় আপনি এই জায়গাটায় কাটাবেন, 30 দিন 40 দিন, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 3 বেলা খাবার খাবেন, আরও অনেক কিছু করবেন। এটা আজকের ক্লাসে সম্ভব না কভার করা। আজকে আমরা জাস্ট ধারণা দিব। আজকে মনে করেন যে আমরা একটা লাইব্রেরি খুলবো, যে লাইব্রেরির কোনখানে কোন বইগুলো আছে, নামও না, কোন সেকশনে কী কী বই আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের জানার দরকার আছে যে আজকের হজের অবস্থাটা কি, কোথা থেকে আমরা কোথায় এসেছি। বেশি দূর আগে যাব না, করোনার আগে করোনার পরে। করোনার আগে আমাদের হজ কার্যক্রম কেমন ছিল, অল্প কিছু আলোচনা, তারপর করোনার পরের বছরগুলোতে কি দাঁড়ালো, এই বছরের প্রস্তুতির কতটুকু আমরা এগিয়েছি বাংলাদেশ পার্সপেক্টিভে, এবং আমরা যারা এখন বসেছি আপনাদের সাথে, আপনাদের সামনে, আমরা কতটুকু এগিয়েছি। তারপর হচ্ছে এই বছরের প্যাকেজ সম্পর্কে একটা ধারণা, কেমন প্যাকেজ হতে পারে, যে প্যাকেজের প্রাইস বা ডিজাইন, এবং মানে এটা যে ইন জেনারেল বাংলাদেশ গভর্নমেন্টের প্যাকেজ কেমন হতে পারে। এই যে আপনি যে প্রশ্ন করেছেন ভাই, যে এবছর হজের প্যাকেজের দাম কমানোর কথা, কতটুকু কি অগ্রগতি হয়েছে, যদিও সরকারি ঘোষণা আসেনি এখনও, সেই অবস্থাটা আমরা বলবো, এবং ফাইনালি আমরা কি ধরনের প্যাকেজ ডিজাইন করতে পারি যদি সম্ভব হয় সেটা। করোনার আগে হজ কার্যক্রম কেমন ছিল, শেষ আমরা যেটা আমাদের মনে আছে, যে আপনারা যারা খোঁজখবর রাখেন, 2015-16 দিকে সরকারের সর্বনিম্ন প্যাকেজের দাম ছিল ধরেন 2,92,000, 2,96,000 এরকম। সেটা বাড়তে বাড়তে করোনার আগ পর্যন্ত 2018-19 সালে গিয়ে 3,50,000 টাকার প্যাকেজ পর্যন্ত গিয়েছিল। তো এবং সেই সময় ভিসা করতে এয়ার টিকিটের দাম ছিল ধরেন আনুমানিক 1,20,000 টাকা এরকম। আপনার হোটেলগুলো বর্তমানে যে রেটে আমরা কিনছি তার থেকে কম দামেই ছিল। সৌদি আরবের অনেক হোটেল এলাকা এখন বর্তমানে ভেঙে ফেলেছে, তখনও এগুলো ভাঙা হয় নাই, অর্থাৎ অপশন বেশি ছিল। হোটেলগুলোতে আপনার যেসব আইনকানুন এখন আছে সেই আইনকানুনগুলো অনেক শিথিল ছিল। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে কী কী চেঞ্জ আসছে সেগুলো আমরা হালকা করে বলে যাব আর কি। ট্রান্সপোর্ট সার্ভিস যেটা, এটা আগে যেরকম ছিল, আপনার পুরানো স্কুলের বাস বা পুরানো যেসব বাস আছে 15 বছর 20 বছরের পুরানো, কোনোটা এসি চলে কোনোটা চলে না, এগুলা দিয়েই ওরা চালাতো। বর্তমানে কিন্তু আর এগুলা নাই, এখন সব নতুন বাস চলে আসছে। হ্যাঁ, খাবার দাবার আগে ছিল পলিথিনের পোটলা করে করে আমরা আপনাদেরকে ধরাই দিতাম, আপনারা সেই পলিথিনের পোটলা নিয়ে রুমে যেতেন, রুমে গিয়ে নিচের থালা বাসন দিয়ে খাইতেন। এখন আর সেই সিস্টেম অ্যালাউ করে না সৌদি সরকার। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যাটারিং সার্ভিস, এবং যাদের উন্নত প্যাকেজ তাদের হচ্ছে যে আপনার বুফে, আর যাদের উন্নত না তাদের সুন্দর সেলোফেন বক্সে করে এবং প্লাস্টিকের ওয়ান টাইম কন্টেনার করে করে খাবার যাচ্ছে, সেগুলো আপনারা খাচ্ছেন। তো এই গতবারের অবস্থাটা তখন মানে করোনার আগে এরকম ছিল। মূলত করোনাতেই কিন্তু ম্যাসিভ চেঞ্জ আসছে, যেহেতু করোনার পরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন, একজনের সাথে আরেকজনের দূরত্ব মেনটেন করা, এই বিষয়গুলো চলে আসছে। এই জন্য করোনার পর থেকে একটা ব্যাপক পরিবর্তন আসছে। দেখেন, 3,50,000 টাকার প্যাকেজ 20 সালে 21 সালে হজ হইতে পারলো না। হজের পরে কিন্তু বাংলাদেশ সরকার, আমি কিন্তু বাংলাদেশ সরকারের প্যাকেজের কথা বলছি, যে 3,50,000 সেই প্যাকেজটা হয়ে গেল কত, 5,20,000 টাকা। এর মধ্যে অটোমেটিক্যালি মোয়াল্লেম ফি থেকে শুরু করে অনেক ফি বাড়ছে, যেগুলার কারণে বেড়ে যাওয়াতে যেগুলো আপনার 5,20,000 টাকা 2022 সালে হলো। 2022 সালে যারা হজ করছেন করোনার পর তাদের ভিসা করার জন্য অ্যাডিশনাল অনেকগুলো ডকুমেন্ট লেগেছিল তখন। এখন আবার একটু কমে গেছে, এখন আর লাগে না। তো তখন আপনার হেলথ সার্টিফিকেটের সাথে আরও অনেক ধরনের ডকুমেন্ট দিতে হয়েছে। তো এখনও দিতে হয়, এখনও অনেক ডকুমেন্ট দিতে হয়। বাট করোনার পরবর্তী বছরের হজের যাদের অভিজ্ঞতা, তাদের রেস্ট্রিকশনটা অনেক বেশি ছিল, অনেক রকমের ডকুমেন্টের পরেই ভিসা করা গেছে। এয়ার টিকিটের দাম বেড়ে গিয়েছিল 1,40,000 পর্যন্ত, 1,20,000 থেকে 1,40,000।
হোটেলের দামে কিছুটা বাড়তি ছিল। পরবর্তীতে করোনার ইয়ারে টোটাল হাজির সংখ্যা কম হওয়াতে আবার পরবর্তীতে আবার হোটেলের দাম পড়েও গেছিলো এবং ট্রান্সপোর্ট সার্ভিস ইত্যাদি ততক্ষণে আমরা উন্নত সেবা পাওয়া শুরু করেছি। 2022 সালে যারা হজ করেছেন তাদের অভিজ্ঞতা এখন আমাদের সাথে হাজির আছেন, আমাদের অফিসে আজকেই আছেন। তাদের অভিজ্ঞতায় তারা যেটা সার্ভিস পেয়েছেন সেই অনুযায়ী আমরা বুঝেছি যে 2019-এর সাথে 22-এর একটা পার্থক্য হয়ে গেছে এবং ওই যে ক্যাটারিং সার্ভিসে যে বাধ্যতামূলক ক্যাটারিং কোম্পানি থেকে খাবার নিতে হবে এটা এসছে। আগে আমরা কিন্তু বাঙালি বাবুর্চি দিয়ে রান্না করাতাম, অনেক সময় এক সময় তো বাংলাদেশ থেকে বাবুর্চি নিয়ে যেত এবং সৌদি আরবের কোনো পাহাড়ে পর্বতের চিপায় গুহায় কিংবা বিল্ডিংয়ের ছাদের মধ্যে রান্নাবান্না চলতো। এগুলো আমরা একসময় বাংলাদেশ থেকে হয়েছে, এগুলা বাংলাদেশ থেকে বাবুর্চি নিয়ে গিয়ে হ্যাঁ আপনার লাগেজের ভিতরে বিরাট বিরাট খুন্তির লম্বা হাতলটা কেটে অর্ধেক করে এই খুন্তি মশলা এই পোলাওয়ের চাল সবই নিয়ে যাওয়া হতো বাংলাদেশ থেকে, কারণ অনেক মশলা আছে যেগুলো বাংলাদেশেই ইউনিক, অন্য দেশে খুব একটা পাওয়া যায় না, সৌদিতে পাওয়া যায় না, বা সৌদিতে যেই মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে রান্না করলে বাংলাদেশি স্টাইলের রান্না হয় না বা বাংলাদেশি স্বাদ আসে না। সো বাংলাদেশি বাবুর্চি, বাংলাদেশি মশলা, বাংলাদেশি এমনকি খুন্তিও নিয়ে যাওয়া হয়তো, খালি পাতিলটা সৌদি আরবের। তো এই করে আমরা রান্নাবান্না করেছি। কেউ তো ওই যে বললাম পয়সা বাঁচানোর জন্য হয়তো বিল্ডিংয়ের ছাদে রান্না করেছে। সৌদি সরকার কোনো এক সময় হেলিকপ্টারে করে টহল দেয় হাজিদেরকে দেখার জন্য। আপনাদের তো হেলিকপ্টারের অভিজ্ঞতা আছে না, কিছুদিন আগে খুব হেলিকপ্টার উঠছে আকাশে। তো হেলিকপ্টারে করে টহল দিয়ে আপনার ছাদের মধ্যে রান্না করা অবস্থায় সঙ্গে সঙ্গে লোকাল পুলিশকে খবর দিয়ে ধরা হয়েছে এবং ধরে দেখা গেছে যেটা বাংলাদেশি হাজি, কারণ ভিসা তো হজের ভিসা, কিন্তু আসলে তো সে বাবুর্চি। তো তাদেরকে ধরে নিয়ে গেছে এবং রান্নাবান্না বন্ধ। তো এইভাবে করে বিভিন্ন রকমের অবস্থা পার হয়ে আসছি আমরা আর কি। তো ভালো ভালো হোটেলগুলোতে বাইরের খাবার ঢুকতে দেয় না। তো মানুষজন কি করছে জানেন, রান্না করে পোটলা করে সুটকেসের ভিতরে খাবার ঢুকায়, সেই সুটকেসটা লিফটে করে নিয়ে ভদ্রলোকের মতন করে প্রতিবেলা 3 বেলা খাবার নিয়ে ঢুকানো হয়েছে। তো এই ধরনের খাবার দাবারের যে বিষয়, হোটেলের বিষয়, এগুলো আমরা পার হয়ে আসছি। এখন আর এইসব চালাকি করা যায় না, এখন লাইসেন্স বাতিল হয়ে যায় যদি ধরা পড়ে। রিস্ক অনেক হাই, আগে এগুলো এতটা রিস্ক ছিল না, এখন যতটা রিস্কি। তো এই সঙ্গত কারণেই দেখেন কিভাবে চেঞ্জগুলো আসতেছে আমরা বলবো। সেটা হচ্ছে যে একটা আপনারা জানতে পারলেন যে আগে যে হোটেলগুলো ছিল সেই হোটেলগুলো এখন অনেক নাই, ভেঙে ফেলছে। আমরা যদি সামনে কোনো দিন সময় পাই আপনাদেরকে গুগলে ম্যাপ দেখাবো। আপনারা অনলাইনে ঢুকলে মক্কা মদিনা দেখলে দেখবেন যে পুরো ফাঁকা এলাকা ধরে পুরো নাই, কিচ্ছু নাই, একদম মাটি, অথচ মক্কা মসজিদের পাশে। তো অনেক হোটেল, পুরানো হোটেল বিল্ডিং ওরা ভেঙে ফেলছে। যেই হোটেলগুলো এখন বর্তমানে অবশিষ্ট আছে সেগুলোতে আইন কানুন অনেক কড়া, যেটাতে একটা মাত্র সিঁড়ি দিয়ে উঠানামা করতে হয়, সেই হোটেল অলরেডি হজ এবং ওমরাতে ব্যবহার করা যাবে না। কারণ আগুন লাগলে পরে এক সিঁড়ি দিয়ে এত লোক কেমনে হেঁটে নামবে, 2টা সিঁড়ি থাকতে হবে। সো 1 সিঁড়িওয়ালা বিল্ডিংগুলো বাতিল হয়ে গেছে। 2 সিঁড়িওয়ালা বিল্ডিং যেগুলো আছে পুরানো, যেটা হয়তো আজকে ভাঙবে না, 5 বছর পরে ভাঙবে, সেই বিল্ডিংকে 5 বছরের সময় দেওয়া হয়েছে, বা 3 বছরে, তুমি 3 বছর পরে তোমার বিল্ডিং ভাঙাও, সবই ভাঙবে ওরা। তো 3 বছর পরে যে ভাঙবে, এই 3 বছর তুমি যদি কাজ করতে চাও তাহলে পুরানো এই কার্পেট দিয়ে, এই খাট দিয়ে, এই বাথরুম এই অবস্থা দিয়ে তোমরা আর করতে পারবে না। তো আলটিমেটলি তাকে আবার পয়সা খরচ করে নতুন করতে হচ্ছে, একদম আপাত মস্তক নতুন, ভিতরে খালি স্ট্রাকচারটাই পুরানো, বাদ বাকি সব কিছু নতুন। তাতে তার খরচ বেড়ে গেছে। এখন একদিকে হচ্ছে কিছু হোটেল নাই, আরেকদিকে হচ্ছে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা পারমিশন পাচ্ছে, কোনোটা পাচ্ছে না, আর যেটা পারমিশন পাচ্ছে সেটা আবার নতুন করতে হচ্ছে। তাহলে বুঝেন, যে শেষ পর্যন্ত এখন ব্যবসা করতে পারবে সে কি আর সস্তায় হোটেল দিবে? আর আপনার তো উপায় নাই, অনেক হোটেল নাই, অনেকের পারমিশন নাই, আপনি কোথায় যাবেন? আপনি তো ওই হোটেলেই যাবেন যেটার পারমিশন আছে এবং যেটা অলরেডি নতুন অবস্থায় আছে। তো এইসব কারণে আপনার বেশ একটা নাম হোটেল এলাকাতেও বেড়ে গেছে। খাবারের যে ওই যে পোটলা সিস্টেম বাঙালি দিয়ে, মানে লাইসেন্সবিহীনদের মাধ্যমে খাবার নিতাম, সেই খাবার নেওয়া যাচ্ছে না, সৌদি ক্যাটারিং থেকে খাবার নিতে হচ্ছে। সৌদি ক্যাটারিং থেকে খাবার নিলে আপনার বাঙালি খানা কীভাবে খাওয়াচ্ছি আমরা? সৌদি ক্যাটারিংয়ের লাইসেন্স ইউজ করে কোনো একটা বাঙালি বাবুর্চি রান্নাবান্না করছে, সৌদি ক্যাটারিংকে একটা পয়সা দিতে হচ্ছে, যে পয়সাটা তার লাভ, তার কোনো কাজ নাই, তার লাইসেন্সটাই খালি, কিন্তু রান্না করছে বাঙালি। তো সেই লাইসেন্স দিয়ে কিন্তু সেই সরকারের যে আইন কানুন সিস্টেম, সেটার মাধ্যমে খাবারটা এসে আমরা খাওয়াতে পারছি। আগে
ওই যে বললাম যে পোটলা করে দেওয়া যেত, এখন পোটলা না, এখন সুন্দর সুন্দর বক্সে দিতে হচ্ছে। বক্সের খরচই আছে আপনার এক একজনের পিছনে পার 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 মিলের ক্ষেত্রে 2-3 রিয়েল 5 রিয়েল পর্যন্ত চলে যাচ্ছে। একটা মিলের দাম যদি হয় 10 রিয়েল আর 5 রিয়েল আমার বক্সে লাগে, তাহলে তো 15 রিয়েল হয়ে গেল দাম। তো সেটা গেল একটা সাইড। এরপর হচ্ছে যে আপনার যদি আপনার উন্নত খাবারের জন্য আপনার ডাইনিং স্পেসে খাওয়ানোর ব্যবস্থা করি, তাহলে সেখানে নিচে হিটার দিয়ে পানির মধ্যে গরম হচ্ছে, স্টিম হচ্ছে, উপরে আপনার স্টেইনলেস স্টিলের আপনার ডিশের মধ্যে খাবার রাখা হচ্ছে, যে খাবারটা 3-4-5 ঘন্টা গরম থাকছে। এই ধরনের ব্যবস্থাপনা খাবার খাওয়ানো হচ্ছে, সেটা অলমোস্ট ডবল খরচ। এই কারণে খাবারের দাম বেড়ে যাচ্ছে। তাহলে খাবারের দাম কীভাবে বাড়লো বুঝতে পারলেন, হোটেলের দাম কীভাবে বাড়লো বুঝতে পারলেন। ট্রান্সপোর্ট, পুরানো বাস টাস সব অফ, এখন সব নতুন ব্র্যান্ড নিউ বাস। একটা বাসে মক্কা মদিনা যাবেন 2 জন ড্রাইভার, একটা ড্রাইভার চালাবে, একটা ড্রাইভারের পাশে বসে থাকবে। সে যদি কোনো কারণে ঘুমায় যায়, অসুস্থ বোধ করে, তাহলে ওই ড্রাইভারটা হাজি যাতে অ্যাক্সিডেন্টের শিকার না হয়। তার ঘুম আসতেছে বা সে একা একা ড্রাইভ করছে, তার পাশে বসে হেল্পারের মতন গল্প করছে, তাকে সজাগ রাখতেছে। তারপর সে টায়ার্ড হয়ে গেলে সে চেঞ্জ হচ্ছে, অথবা নিয়ম হচ্ছে যে হাফওয়ে একজন যাবে, হাফওয়ে আরেকজন চালাবে। তো একটা ড্রাইভার অ্যাড হয়ে যাচ্ছে, নতুন বাস। ঠিক আছে, তো সব কিছু মিলে আপনি দেখেন কত উন্নত। রাস্তার মধ্যে যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায়, নতুন গাড়ি অনেক সময় ডিস্টার্ব করে, অতিরিক্ত গরমের কারণে ওভারহিট হয়ে অনেক সময় ব্র্যান্ড নিউ গাড়িও। গত বছর আমাদের টেম্পারেচার ছিল নিম্নে 46, ঊর্ধ্বে 51। এবার বুঝেন, এরকম টেম্পারেচার অনেক সময় গাড়ি, একদম নতুন গাড়িও ডিস্টার্ব করে, গরম, অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়। আপনি দেখবেন যে 5 মিনিট 7 মিনিটের মধ্যে আরেকটা অল্টারনেটিভ বাস এসে হাজির। আপনি অবাক হয়ে যাবেন, কোত্থেকে আসলো, ঊর্ধ্বে 10 মিনিট। তো ওরা রাডার দিয়ে এটা সারা রাস্তাকে পর্যবেক্ষণ করতে থাকে। কোনো গাড়ি যদি দাঁড়ায়, যারা ধরে, সঙ্গে সঙ্গে কোনো একটা লোকাল পুলিশ গাড়ি নিয়ে চলে আসে এবং খবর নেয় যে গাড়িটা কী কারণে দাঁড়ালো। কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে তাহলে ঠিক আছে, এক বিষয়। যদি গাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে সে আবার খবর দিবে, সঙ্গে সঙ্গে আশেপাশের কোনো একটা পার্কিং থেকে একটা গাড়ি চলে আসবে। তো এত রকমের ব্যবস্থাপনার কারণে ট্রান্সপোর্ট খরচও বেড়ে গেছে। তো এইভাবে খাবার, ট্রান্সপোর্ট, হোটেল এগুলো বেড়ে গেছে। এয়ার টিকেটে আপনার যেটা ছিল 16-17-তে 1,20,000, সেটা হয়ে গেছে 2019 সালে 1,40,000, 2022 সালে 1,40,000। বর্তমানে গত বছর আমরা কিনলাম 1,95,000 টাকা। বুঝতে পারছেন তো? তো সবগুলা সেক্টরেই যদি দাম বাড়ে, তাহলে এই যে দেখেন আপনার প্রাইস কম্প্যারিজনটা দেখেন, 2019 এবং 25-এর মধ্যে প্রাইস কম্প্যারিজন। 2025 সালে আপনাদের অবস্থাটা কি? এয়ার টিকিটের দাম আমি ধরে নিলাম 2023-এর সাথে যদি কম্পেয়ার করেন, 2024-এ ছিল 1,95,000, বৃদ্ধিটা কোথায়? 1,20,000-এর সাথে 1,95,000-এর ডিফারেন্সটা 2019-এর সাথে হিসাব করলে 75,000 টাকা বেশি। মোয়াল্লেম ফিতে বৃদ্ধি হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। মোয়াল্লেম ফি কোনটা? সৌদিতে আপনারা যে আমাদেরকে যে কোম্পানিটা আমাদেরকে রিসিভ করে এবং আমাদেরকে হোটেলে উঠানোর ব্যাপারে সহযোগিতা করে, মক্কা মদিনাতে পার করাতে সহযোগিতা করে, হজের দিনগুলোতে আমাদেরকে মিনা, আরাফা, মুজদালিফা, তাবতে যে সার্ভিসটা দেওয়া হয়, এই সব হচ্ছে মোয়াল্লেম ফি এর আন্ডারে। সেইখানেও বৃদ্ধি হয়ে গেছে 1,50,000 টাকা। না, আমরা মোয়াল্লেম না, সৌদি মোয়াল্লেম। আমরা হচ্ছে এজেন্সি। সৌদি যে আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করে, সৌদি গভর্নমেন্ট থেকে যে সব সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে, তাদের আন্ডারে আমরা বাংলাদেশিরা। তো আমরা হচ্ছে এখানে এজেন্সি, আর ওরা হচ্ছে মোয়াল্লেম আসলে। তো এই মোয়াল্লেম ফি আগে ছিল 700-800 রিয়েল, এখন প্রায় 5,000 রিয়েল। আগে অল্প 300 রিয়েল না কত যেন আপনার ট্রান্সপোর্ট ফি ছিল, সেটা এখন 1200 রিয়েল। তো এইসব মিলিয়ে দেখবেন যে এটা হিসাব করলে পরে আনুমানিক 1.5 লক্ষ টাকার মতন খরচ বেড়ে গেছে এই মোয়াল্লেম ফিতে। এটা আমি বলবো না, এটা আপনি কয়দিন পর আপনার যে আমাদের ধর্ম উপদেষ্টাই ব্যাখ্যা দিয়ে দেবেন, যদি দেয় আর কি। সৌদি রিয়েলের বৃদ্ধিটা কোনটা? আমরা 2019 সাল পর্যন্ত 22 টাকা 23 টাকা রেটে রিয়েল কিনতাম, বর্তমানে চলতেছে 32 টাকা 30 পয়সা, অর্থাৎ 9 টাকা আনুমানিক বেশি। তো 9 টাকা আনুমানিক বেশি হলে যেইটা সস্তা প্যাকেজ, সেটাতেই 1,000 রিয়েলের মতন, 10,000 রিয়েলের মতন কেনাকাটা আছে। 10,000 রিয়েল ইন্টু 9 মানে কত? 90,000 টাকা। তা 90,000 টাকা বৃদ্ধি হয়েছে সবচেয়ে কম দামি প্যাকেজে, রিয়েল বৃদ্ধির কারণে। 23 টাকা রিয়েল যখন 32 টাকা, আর যেটার দাম হচ্ছে 15,000, 16,000, 17,000 রিয়েলের প্যাকেজ, একটু দামি প্যাকেজ, যেটা সৌদি আরবের খরচ যেই পার্টটা, সেখানে আমাদের ওই 9 টাকা করে হিসাব করলে দেখবেন যে প্রায় 1.5 লক্ষ টাকার মতো বৃদ্ধি ওইখানে, অর্থাৎ দামি প্যাকেজের ক্ষেত্রে এত টাকা বৃদ্ধি।
আর হোটেল এবং খাবারের যে হিসাব দিলাম সেখানে সর্বনিম্ন প্যাকেজে 40,000 থেকে সর্বোচ্চ প্যাকেজে 1,20,000 টাকা, বা আরও দামি প্যাকেজে আরও বেশি। তো এটা হিসাব করে দেখবেন যে সর্বনিম্ন প্যাকেজে 3.5 লক্ষ টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে আগে যেটা 3.5 লাখ টাকার প্যাকেজ ছিল সেটা এখন 7 লাখ টাকা হওয়ার কথা ছিল। এটা হয় না কেন? কারণ প্রতিটা ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতেছে সবগুলো এজেন্সি যে কোন জায়গায় কতটুকু কমানো যায়, কারণ মানুষ তো এত টাকা দিতে পারতেছে না, হাজি কমে যাচ্ছে। বাস্তবতাটা হচ্ছে এই। এবং আপনাকে যখন খাতগুলো আপনাকে ভেঙে দেখানো হবে, আপনি বলবেন ভাই আপনার জায়গাটা কোথায়, আপনার অংশটা কোন জায়গায়, আপনি কি পাইলেন, আপনি যে অফিস চালাচ্ছেন, এই যে প্রোগ্রাম করতেছেন, আপনার অংশটা কোথায় আপনিই বলবেন। তা আমাদের চেষ্টাটা থাকে কি কেনাকাটাতে কোথার থেকে কিভাবে সেভ করা যায় যাতে খরচটা কমে আসে এবং আমাদেরও কিছু থাকে। তো এই হচ্ছে বিষয়। গত বছর তারপরও 7 লক্ষ না, গত বছর তারপরও সরকারের প্যাকেজের দাম ছিল 5,80,000 টাকা, আর আমাদের প্রাইভেট প্যাকেজের দাম ছিল 5,90,000 টাকা। এই বছর নতুন সরকার এসে এটাকে কমায় আরও নিচে নিয়ে আসতে চাচ্ছে, অনেক চেষ্টা গবেষণা চলতেছে, কিন্তু দেখতেছে যে সৌদি পাটের খরচ কমানোর কোনো উপায় নাই। সৌদি রিয়েলের যা রেট তা তো রেট, এটার হাত দেওয়ার কিছু নাই, শুধুমাত্র এয়ার টিকিটে কমানো যেতে পারে। এয়ার টিকিট নিয়ে যখন তারা কমানোর জন্য চেষ্টা শুরু করছে তখন এভিয়েশন অর্থাৎ আপনার বিমান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এমনিতেই আমাদের বিমান লস খায়, আর এখান থেকে কিছু লাভ হয় হজের। তো এইটাও যদি চলে যায় তাহলে তো বিমানের বিপদ। তো বিমান তো সরকারেরই একটা সম্পদ, এই দেশেরই একটা সম্পদ। তো এই কথা বলার পর নাকি আবার এটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে যে কতটুকু কী করা যেতে পারে। তো যদি ধরেন বিমান থেকে 20-30 হাজার টাকাও কমায়, 1,95,000 থেকে 1,60,000, 90-70 এরকম কিছু করলো। ধরেন ওই যে আমরা হোটেল কিনি, হোটেলের দাম আরেকটু কম দামি হোটেল, এই যে ধর্মোপদেষ্টা গেছেন সৌদি আরবে সম্ভাবতা যাচাই করতে, যে ইন্ডিয়ানরা পাকিস্তানিরা দূরে দূরে রেখে সস্তায় প্যাকেজ করে, বাংলাদেশিরা দূরে যাইতে চায় না, কারণ ইন্ডিয়ান পাকিস্তানিরা 6 ফিট লম্বা, তারা হেঁটে চলে আসে 3 কিলোমিটার, বাঙালিদেরকে 1 কিলোমিটার দূরে রাখলে তাদের হাঁটে আসতে কষ্ট হয়। আমরা তো সাইজে ছোট, শারীরিকভাবে দুর্বল, যতই মুখে আমরা বিরাট বিরাট স্লোগান দিই না কেন, শারীরিকভাবে কিন্তু ভাই আমরা খুব দুর্বল, এটা তো মানতে হবে। তারা খায় হচ্ছে আপনার কি বলে খাসির গোস্ত, গরুর গোস্ত, মহিষের গোস্ত, আর আমরা খাই হচ্ছে লইট্টা মাছ, তাই না, আর চাপিলা মাছ। তো এইগুলা খায় কিন্তু শক্তি কম হয়। তো শক্তি হইতে গেলে আপনার শক্তিশালী খাবার, দিনে 2-4টা করে ডিম, এখন বলবেন এত টাকা দিয়ে খামনে খাবো। তো বিষয়টা হচ্ছে যে তাদের সাথে ফিজিক্যালি আমরা পারি না, মূল বিষয়টা হচ্ছে এটা। তারা কিন্তু 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে বাসে হোক হাইটে হোক চলে আসে, আপনি যাই দেখবেন। হ্যাঁ, প্রতি ওয়াক্তে আসে বা একবার এসে সারাদিন থাকে। এবং আরও মজার দেখবেন হচ্ছে এই পাঠানগুলা বা এই যে ইন্ডিয়ান পাকিস্তানি যারা আছে বা আফ্রিকান যারা আছে, এরা কিন্তু রোদের মধ্যে হাঁটতেছে, ঘুরতেছে, বেড়াচ্ছে, দরদরায় ঘামতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, আপনার শরীরে এই ফিজিক্যাল ফিটনেসটা নাই। আপনাদের পুরুষদের এই অবস্থা, মহিলাদের তো আরও খারাপ অবস্থা। তারা তো ঘর থেকে বের হয়ে হাইটে কোথাও যেতেই চায় না, ঘরের দুয়ার পর্যন্ত রিক্সা আসতে হবে। তারপর এই জন্য আমার কথাগুলো কারো কারো একটু খারাপ লাগতে পারে, বাট প্র্যাকটিক্যালি আপনি যদি ইবাদত করতে চান, আপনাকে ফিজিক্যালি ফিট এখন থেকে হইতে হবে। এখন থেকে আপনাকে খাওয়া দাওয়া এবং আপনার চলাফেরাটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে ওখানে দৌড়ে দৌড়ে আপনি ইবাদত করতে পারেন। নাহলে বেশি এসে কাঁদবেন। প্রচুর হাজি এসে দেশে এসে কান্নাকাটি করে যে কিছুই করতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম, ব্লাড প্রেশারের রোগী হয়ে পড়েছিলাম, কি বলে জ্বর এসে গেছে, হ্যাঁ রগে টান খাইছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, মাথা ঘুরছে, মাথা চক্কর দিছে ইত্যাদি। জি না, ফেসবুকে, হ্যাঁ জি। তো এখন তাহলে তো আপনারা খরচের হিসাবটা বুঝতে পারছেন আশা করি, যে আমরা এই পর্যায়ে আছি। তো জিনিসটা হচ্ছে যে ওই তারপরও বাংলাদেশ সরকারের একটা ইচ্ছা আছে যে দূরের বাসা করে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে মানুষ থাকে, ওইসব জায়গা থেকে যারা বিভিন্ন দেশি কম দামি প্যাকেজ করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে, আপনার যাদের দেশ থেকে বেশি বেশি আসে, ইন্দোনেশিয়া থেকে 2.5 লাখ হাজি আসে, হ্যাঁ। তো এরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আপনার আফ্রিকান দেশগুলো আছে, এরা কম দামি প্যাকেজ করে, সুদান টুদান, এরা আরও ডেঞ্জারাস।
এরা কি করে জানেন, ভর দুপুরে দুপুর 12টা বাজে মানে খাড়া রোদের মধ্যে মাঠে বসে থাকে রাস্তার মধ্যে। আপনি যে দৌড় দিয়ে গিয়ে মসজিদে গেছেন, বেঁচে গেছেন, ওরা দেখবেন যে রাস্তার মধ্যে বসে গল্প করতেছে, কারণ ওদের রোদে থেকে অভ্যাস। ঠিক আছে, তো এদের সমস্যা হয় না। এখন সরকার যেটা চাচ্ছে, যে শুনলাম, যেটা আমরা আজ পাইলাম আর কি, যে এরকম দূরবর্তী এলাকাতে হজ প্যাকেজ যদি করা হয়, হোটেল নেওয়া হয়, তাহলে আপনার খরচটা আরও কিছু কমানো সম্ভব হবে। বাট আপনারা যারা এই ধরনের সস্তা প্যাকেজে যাবেন দূরের, এটা মাথায় রেখেন যে দূর থেকে আসতে হবে। কখনো বাস পাবেন তো কখনো বাস পাবেন না। যখন বাস পাবেন না, আপনি যদি পারেন তো হেঁটে আসবেন রোদের মধ্যে। দিনের বেলায় আমরা সাজেস্ট করবো না আসতে, রাতেই আসবেন। আর যখন পারবেন তখন তখন আসবেন। তো আমরা আলহামদুলিল্লাহ হজের কাজ করতে গিয়ে আমাদের প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আমাদের অভ্যাস আছে। আমরা সৌদি আরবের গরমেও দিনের বেলা না হলেও রাতের বেলা আমরা 5-6 কিলোমিটার টানা হেঁটে গেছি কোথাও। এটা একটা মানে পরীক্ষামূলক, যে যাই হেঁটে যাই দেখি কেমন লাগে। হাজিদেরকেও এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি আমাদের আছে যে আমরা হাঁটাই, কারণ হজের আগে হাঁটাহাঁটি করলে হজের সময় ওই প্র্যাকটিসটা হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে, হজের 5 দিনে আপনার কেউ 80-100 কিলোমিটার হাঁটে 5 দিনে। বিশ্বাস হচ্ছে না? আপনিই হাঁটবেন। কম পরে হলেও তো আপনার 40-50 কিলোমিটার হাঁটতে হবে। এখন আপনি বললেন যে না ভাই তাহলে হজ করবো না, অথবা এমন কোনো হজ আছে কিনা যে হাঁটতে হবে না, নাই। আমরা যেটা বলবো প্র্যাকটিক্যাল কথা বলবো, বাকি যেটা বলবে সেটা হচ্ছে আপনাকে আশ্বস্ত করবে। বাট আশ্বস্ত হওয়ার দরকার নেই, তো তৈরি হন, প্রস্তুত হন। আপনি ফার্স্ট বয় হবেন যদি চান, তাহলে আপনার প্রস্তুতিটা কেমন লাগবে? তা আল্লাহর কাছে গিয়ে এই যে 20 লক্ষ হাজি যাবে, সবার তো হজ কবুল হবে না। আপনি যদি আপনার প্রস্তুতিটা না নেন, আপনি যদি সেভাবে মানসিকভাবে শারীরিকভাবে রেডি না হন, কীভাবে পারবেন? কারণ হজ ইবাদতটার সাথে অবশ্যই দুইটা জিনিস জড়িত। একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে শারীরিক পরিশ্রম। শুধু ইবাদত না, এটাও তাহাজ্জুদ নামাজ না যে ঘুম থেকে উঠে বিছানার পাশেই পড়ে ফেলবে, এটা কিন্তু তাহাজ্জুদ না। এটা কিন্তু নফল রোজা না। ঠিক আছে, যে আপনি সারাদিন এসিতে বসে কাজ করবেন, রোজাটা একটা হয়ে গেল, এরকম না। হজ ইজ ফিজিক্যাল। হজের জন্য আপনার শারীরিকভাবে ফিট থাকতে হবে, এবং হজের জন্য আপনাকে বিরাট পরিমাণ একটা টাকা খরচ করতে হবে। এবং মজার ব্যাপার, আমাদের শায়েখ রফিকুল ইসলাম আগেই বলে দিয়ে, উনি কথাটা প্রায়ই বলে, প্রতিবারই বলে, সেটা হচ্ছে যত বেশি টাকা দামের প্যাকেজ কিনবেন তত বেশি কষ্ট আপনি ভোগ করবেন। কষ্টটা কেন জানেন? এটার মানে এই না যে বেশি টাকা দিয়ে আমি বেশি কষ্ট হবে, আসলে বেশি টাকা দিয়ে কম কষ্ট হবে, কিন্তু বেশি টাকা দেওয়ার বিনিময়ে আপনার এক্সপেকটেশন হয়ে যাবে বেশি। সো যত বেশি দিবেন তত মনে হবে যে এতটুকু পাই নেই আর এতটুকু পাইছি। ঠিক কি না? আপনার যখন 10 টাকা দিবেন, আপনি চাবেন 10 টাকার সার্ভিস, 20 টাকা দিলে চাবেন 20 টাকার সার্ভিস। তো 10 টাকা থেকে 1 টাকা কম হলে বলবেন যে মাত্র 1 টাকা লস হয়েছে। 20 টাকা থেকে যদি 2 টাকা লস হয়, মানে একই রেশিও, 9 দুগুণে 18, তাই না? তখন মনে হবে 2 টাকা লস হয়ে গেছে আমার। 30 টাকার প্যাকেজ কিনলে মনে হবে 3 টাকা লস হয়ে গেছে। পোর্শন কিন্তু পার্সেন্টেজ কিন্তু একই, 10%। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন এই আগের অবস্থা বর্তমান অবস্থা। এই বছরের প্রস্তুতি কি? এই বছরের প্রস্তুতি সৌদি সরকার হজের কার্যক্রমটাকে আগায় নিয়ে আসতে চাচ্ছে। আগায় আনতে আনতে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে এই বছর হজ শেষ হয়েছে 18ই জুন। হজের যে কার্যক্রম শেষ হচ্ছে 18ই জুন। 18ই জুন এরা আগে কি করতো, হজ শেষ হওয়ার 3-6 মাস পরে এক একটা দেশকে নোটিফাই করতো। এটাকে আগায় আনতে আনতে যেই দিন হজ শেষ হয়েছে এই বছরের, সেই দিনই বাংলাদেশ সরকারকে তারা চিঠি পাঠিয়েছে 18ই জুন। মানে চিঠিতে ডেট লেখা আছে 18ই জুন, যেটা বাংলাদেশ সরকার সার্কুলেট করছে। আমরা দেখছি যে হজের প্রস্তুতি নেওয়ার জন্য অলরেডি সৌদি সরকার জানাই দিচ্ছে যে আগামী 2025-এর হজের জন্য প্রস্তুত হওয়ার জন্য। এবং অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে অগাস্ট মাসে। সেপ্টেম্বর মাসে ঘোষণা, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে রেজিস্ট্রেশনের। এই প্রথম হজ প্যাকেজ এবং হজ নীতিমালা ঘোষণার আগেই বাংলাদেশ সরকার হজের রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করে রেজিস্ট্রেশন চালু করে দিয়েছে। এখনও প্যাকেজ ঘোষণা হয় নাই, কিন্তু এটা নিয়ম না। নিয়ম হচ্ছে যে আপনি প্যাকেজ দেখবেন, হজ এজেন্সি পছন্দ হবে, তারপর রেজিস্ট্রেশন করবেন। কিন্তু যেহেতু সময় নাই, কারণ সৌদি সরকার বলতেছে যে অক্টোবরের 1st-2nd উইকে বাংলাদেশ থেকে তারা চাচ্ছে যে কতজন হাজি যাবে সেই নাম্বারটা দিতে। রেজিস্ট্রেশন হয়েছে কত, 1000 হয় নাই। বাংলাদেশ সরকার কীভাবে নাম্বার জানাবে? সো পরিস্থিতিটা বুঝতে পারতেছেন সৌদি সরকার কীরকম স্পিডে দৌড়াতে চাচ্ছে, যে হজের কয়েক মাস আগে আমাদের সব কিছু ভিসা টিসা এয়ার টিকেট সব ডান হয়ে যাবে। এটা চাচ্ছে সৌদি সরকার, এটার জন্য চেষ্টাও করতেছে, কিন্তু সারা দুনিয়া সেইভাবে রেডি হতে পারতেছে না।
কিন্তু তারপরেও কিন্তু তারা আগায় নিয়ে আসার চেষ্টাটা রাখছে। আগামীতে একটা বছর, আগামী কয়েক বছর পরে হয়তো আপনারা দেখবেন যে হজের 3 মাস আগে সব কাজ শেষ। বুঝতে পারছেন? তো এখন আমাদের এই অবস্থা, রেজিস্ট্রেশন শেষ হওয়ার কথা নভেম্বর। আমরা কখনো আমাদের এই অফিস থেকে আমরা কখনো দেরিতে কাজ করা পছন্দ করি না। আমরা পারলে প্রথম 10টা-20টা কোম্পানির মধ্যেই থাকা পছন্দ করি। গত বছর সারা বাংলাদেশ থেকে 256টা না 260টা এজেন্সি পার্টিসিপেট করছে হজে। তার মধ্যে যে প্রথম 20টা-30টা কোম্পানি যদি থাকে আমরা ছিলাম ইনশাআল্লাহ ওইটার মধ্যে সবার আগে কাজ করার ক্ষেত্রে। এটার জন্য আবার কীভাবে আমরা পারি, আমরা আমাদের যে হাজি সাহেব আছে, এই যে আগে থেকে সবাইকে নিয়ে বসে এই তাগাদা দিতে থাকি যে আপনারা আপনাদের কাজ গুছাই ফেলেন, তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলেন, যাতে আমরা আগে আগে কাজ করতে পারি। আমাদেরকে বারবার ওয়ার্নিং দিবে সরকার যে এটা কেন করো নাই, অমুক অমুক এজেন্সি এখন পর্যন্ত এটা করে নাই, এই লিস্টে যাতে আমার নাম না থাকে, আমরা যেন আগেই করে ফেলে থাকি। ঠিক আছে? সো আপনাদেরকেও ওই মানসিকতা নিয়ে আমাদের সাথে দৌড়াতে হবে। এই দৌড়াতে দৌড়াতে দেখবেন যে আপনি ফিট হয়ে গেছেন। সৌদিতে হজ করার আগেই ফিট, ফিজিক্যালি ফিট, এবং দৌড়াদৌড়িটা আগেই শুরু হয়ে গেছে, তাই না? তো সৌদি সরকারের ঘোষণা চলে আসছে, বাংলাদেশ টিমের কার্যক্রম শুরু হয়ে গেছে। সৌদিতে বাংলাদেশ টিমের ভিজিট এবং চুক্তি এটা হবে এখন। অলরেডি আমাদের ধর্ম উপদেষ্টা সৌদি আরবে আছেন, উনি হোটেল টোটেল দেখে কি চিন্তাভাবনা করবেন, করে সৌদি আরবের সাথে চুক্তি হয়, মৌখিক একটা আলাপ আলোচনা হয় এবং কিছু লেখালেখি হয়, সেটা করে এবং আসবেন। আশা করছি আপনারা হয়তো অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইকে ওনারা আসার পরেই হজের নীতিমালা এবং হজ প্যাকেজ, দুইটা জিনিস দেয় সরকার। হজ নীতিমালা, কী কী নিয়ম কানুনের ভিত্তিতে হজ হবে এবার, এবং হজ প্যাকেজ, হজের প্যাকেজের ভিতরে কী কী আইটেমস থাকবে সেগুলো ঘোষণা দিয়ে দিবে। এটা আপনার hoj.gov.bd, HAJ হজ, HAJJ মনে হয়, HAJJ hoj.gov.bd, এই সাইটে আপনারা সকল তথ্য পাবেন। আচ্ছা, এবং বাংলাদেশ সরকার কর্তৃক হজ নীতিমালা, হজ প্যাকেজ ঘোষণা হয়ে গেল। এরপরে আমরা এই যে আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, গত বছর ওই প্রাইভেট প্যাকেজের রেট ছিল 5,90,000। আমরা ধারণা করছি যে যদি এটা খরচ কমায় সর্বনিম্ন 4,90,000 পর্যন্ত করতে পারে, তাহলে এই 4,90,000 থেকে 5,90,000 এর মধ্যে কোনো একটা প্রাইস হয়তো বাংলাদেশ সরকার সেট করবে। এটা 5,50,000 হতে পারে, 5,30,000 হতে পারে, 5,10,000 হতে পারে, 4,90,000 হতে পারে। এটা সর্বনিম্ন প্যাকেজ। এবং সর্বনিম্ন প্যাকেজ কি হতে পারে বলেন তো? হোটেল কোথায় হতে পারে, কত দূরে? 5 থেকে 10 কিলো 12 কিলো দূরে পর্যন্ত হতে পারে, যেখান থেকে আপনাকে হয়তো সরকার হয়তো বলবে যে যারা দূরে হোটেল করবেন তারা একটা যাতায়াতের গাড়ির ব্যবস্থা করবেন। তো যে এই ধরনের প্যাকেজ নেবে তার অন্তত ওই কোম্পানি সম্পর্কে জানা থাকা উচিত যে তারা যদি বলে যে আমরা ট্রান্সপোর্ট দিব, আসলেই দিবে কিনা। আপনার ততটুকু ট্রাস্ট, আস্থা তাদের উপর থাকা উচিত, নাহলে ওই প্যাকেজ নেওয়া উচিত না। কারণ 5 কিলোমিটার দূরে রাখলো, আপনাকে ঠিক মতন গাড়ি ঘোড়া দিল না আপনি, তাহলে মক্কা মসজিদে এসে ইবাদত করতে পারবেন না। অথবা আপনাকে প্রাইভেটলি ট্যাক্সি ভাড়া করে করে ইবাদত করতে যেতে হবে। এটার জন্য এক্সট্রা ওই যে টাকাটা সেভ করছেন তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে। কম দামি প্যাকেজ নিলেন, নিয়ে যেই টাকাটা বাঁচাইলেন সেই টাকাটা ট্যাক্সিতে চলে গেল, তার চেয়ে কাছের প্যাকেজ নিলেই ভালো হতো। তো আমরা কি চিন্তা করছি? আমরা চিন্তা করছি যে আমাদের এত কম দামি প্যাকেজ থাকতো না আগে, কিন্তু যেহেতু দাম বেড়ে যাওয়াতে মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একসময় সর্বোচ্চ প্যাকেজের দাম ছিল 4 লক্ষ, তারপর সেটা সর্বোচ্চ গিয়ে 19 সাল পর্যন্ত 5 লক্ষ হয়েছিল সর্বোচ্চ, যেটা এখন 9 লক্ষ প্লাস। তো তখন আমাদের দেখা যেত যে 5 লক্ষর প্যাকেজেই মানুষ বেশি হতো, আর আমাদের যে একটু কম দামি 4 লক্ষর প্যাকেজ ছিল ওইটাতে মানুষ কম হতো। কিন্তু এখন 9 লক্ষ 9.5 লক্ষ হয়ে গেছে সেই প্যাকেজ। সেই প্যাকেজে তো এত মানুষ হয় না, এখন মানুষ কম দামি প্যাকেজ যেতে চাচ্ছে। তো আমরা আবার চাই না যে এমন প্যাকেজ দিব যেই প্যাকেজ গিয়ে আপনি বললেন যে সি আপনি আগে বললেন না এরকম একটা প্যাকেজে আনছেন, আপনি আমারে বলতেন তাহলে আর 50,000 টাকা বেশিই দিতাম। তো আমরা ওই বুদ্ধিটাই করতে চাচ্ছি যে যেই প্যাকেজটাই আপনাকে নিলে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, আপনি আমাদেরকে বলবেন যে এত দূরে কেন রাখলেন, সেই প্যাকেজটাতে ওই কম দামি প্যাকেজটাকে এমনভাবে ডিজাইন করতে চাচ্ছি যেই প্যাকেজটাতে কিছু জিনিস অ্যাড করে ওই যে আপনার জন্য ন্যূনতম যে স্ট্যান্ডার্ড করা যায় সেই জায়গায় আমরা যেতে চাচ্ছি। সেটা যদি হয় 5 লক্ষ টাকার প্যাকেজ, তাহলে আমাদের সর্বনিম্ন প্যাকেজ হয়তো 5.5 হবে বা 5,70,000 হবে।
যদি গভর্নমেন্টের ঘোষণা 5.5 লক্ষ, তাহলে আমাদের সর্বনিম্ন প্যাকেজ হতে 6 লক্ষ হবে। তো ওই যে আপনাকে কাছে থাইকে আপনি নামাজ যেন পড়তে পারেন, সেই ব্যবস্থাটা না করা পর্যন্ত আমরা প্যাকেজ করব না। আপনার সাথে ঝগড়াঝাটিতে আমরা যেতে চাবো না, কারণ আমরা যতটুকু দিয়ে আসতেছি আমাদের সম্বন্ধে মানুষের যে আস্থা তৈরি হয়েছে এটা যাতে নষ্ট না হয়, সেই জন্য অত নিম্ন দামের প্যাকেজে আমরা যাব না। তো আশা করি বুঝতে পারছেন যে কি হতে যাচ্ছে, এবং সরকার যে ঘোষণা দিচ্ছে প্যাকেজের দাম কমবে টমবে, এটা একটু ছোট্ট করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2016 সালে মুরগি কিনছেন কতটা করে? মুরগি 180 টাকা কেজি, 160 কেজি। এখন কেজি কত? হ্যাঁ, 300-র কাছাকাছি। এটা কি আপনি ছিলা মুরগি বলতেছেন? ছিলা মুরগি। আচ্ছা, গরুর কথা ধরি। গরু কত ছিল 2016 সালে? 16, 17, 18, 500, 550, 450, 500। এখন কত? 800। তাহলে কত? 60% ইনক্রিজ। তো এরকম আপনি যেই জিনিসেই যাবেন দাম কিন্তু কনসিডারেবলি বেড়ে গেছে বিভিন্ন রকমের কারণে। 1 লিটার তেলের দাম ছিল হয়তো 120 টাকা, এখন 200 টাকা লিটার। সয়াবিন তেল 180, 200, 120 টাকা না, হয়তো আরও কম ছিল, 90 টাকা ছিল বা 100 টাকা ছিল আজ থেকে 7-8 বছর আগে। তো যেইভাবে জিনিসপাতির দাম বাড়ছে সেভাবে হজের দামও বেড়ে গেছে। এবং তখন ডলারের রেট ছিল আপনার খুব সম্ভব 80 টাকা বা 70-75 টাকা এরকম রেটে ছিল 16-17 সালে। 19 সাল পর্যন্ত 80-85 ছিল, যেটা বর্তমানে 120-25-এ আপ ডাউন করছে। এখানেও 50% ইনক্রিজ। তো এই হচ্ছে বিষয়। এখন ওভারঅল যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা মোটামুটি আগের অবস্থা কি ছিল, কি করতে যাচ্ছে, সেই সব আলোচনা হয়ে গেল। এই যে লাস্ট প্রশ্নটা, আমাদের প্যাকেজ কেমন হতে পারে, এটা ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো এইটুক পর্যন্ত যা শুনছেন তার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অনলাইনেও কোনো প্রশ্ন থাকে, রাফিউল, আরফান, মুকিত, মেরাজ, যদি অনলাইনে কোনো প্রশ্ন থাকে আর যদি আমাদের অডিয়েন্সে কোনো প্রশ্ন থাকে করেন, তাহলে আমরা সেটা অ্যাড্রেস করে পরবর্তী স্টেপে যাব। সরকারি ব্যবস্থাপনায় গত বছর হজে গেছেন মনে হয় 6,000, 4,000 বা 6,000 জন। আর ব্যক্তিগত মানে প্রাইভেটে গেছেন মনে হয় 72,000 বা না, 72,000 না, একটু বেশি, 75,000, 78,000 এরকম, অনেক বেশি, অনেক বেশি। সরকারের ধরেন ওভারঅল 5%, 7% যায়, বাকি 90-95 ভাগই যায় প্রাইভেটে। না, গত বছর সরকারি প্যাকেজের দাম ছিল 5,80,000 টাকা সর্বনিম্নটা, আর প্রাইভেটটা ছিল 5,90,000 টাকা সর্বনিম্নটা। 10,000 টাকা ডিফারেন্স ছিল। জি, গত বছর 5,90,000 ছিল প্রাইভেটের লোয়েস্ট, আমাদের ছিল 6,80,000 টাকা লোয়েস্ট। আমরা 90,000 টাকার ডিফারেন্সে একটা প্যাকেজ করছিলাম, অনেক সুন্দর করে গর্জিয়াস করে করছিলাম। এই বছরের প্ল্যানটা হচ্ছে, বললাম যেটা, যে বাংলাদেশ সরকারের সর্বনিম্ন প্যাকেজের কাছাকাছি মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, যতটুকু না দিলেই না সেটা মেনটেন করে আমরা একটা প্যাকেজ করতে চাচ্ছি, যেটা হতে পারে যে 50-70,000 টাকা প্লাস হতে পারে। জি জি, সর্বনিম্ন প্যাকেজ ছিল, সেটাতে আপনারা হজে যাওয়ার আগে কি কমিটমেন্ট করেছিলেন, কত ডিসটেন্সে রাখবেন? আমাদের গত বছরের 6,80,000 টাকার প্যাকেজের কমিটমেন্ট ইনিশিয়ালি ছিল, আমরা যখন প্রথম যোগাযোগ করি তখন হোটেলের দাম অনেক অস্বাভাবিক বেশি চাচ্ছিল হোটেলগুলো। তো আমরা যেটা চাইছিলাম সেটা হচ্ছে যে দূরবর্তী একটা হোটেল 5 কিলোমিটার দূরে, এবং সেই হোটেল থেকে আমরা ট্রান্সপোর্টে করে নিয়ে আসবো মক্কাতে। 5 কিলোমিটার দূরের হোটেল, আমি বলে যাচ্ছি, 5 কিলোমিটার দূরের হোটেলে রাখবো, ট্রান্সপোর্ট করে আমরা দিনে 2বার বা 3বার বাসে করে হোটেল মসজিদের কাছে নিয়ে যাব। এটা ছিল মক্কা। আর মদিনাতে ছিল হচ্ছে আমাদের 1 কিলোমিটার, অ্যারাউন্ড 1 কিলোমিটার দূরের হোটেল। কিন্তু যখন আমরা ফাইনালি কিনতে গেলাম এই প্যাকেজটারই, তখন দেখলাম যে আমরা যে টাকাটা খরচ করব ট্রান্সপোর্টে 5 কিলোমিটার দূরের হোটেল দিয়ে, সেই টাকাটার সাথে আরও কিছু অ্যাড করলে পরে আমরা মক্কার কাছে হোটেল পাই। এবং আমরা শেষ পর্যন্ত 750 মিটারের মধ্যে একটা হোটেলে দিয়েছিলাম,
মক্কাতে। আর মদিনাতেও সেই 1 কিলোমিটার দূরের হোটেলের ডিস্টেন্সটা কমাই 450 মিটারের মধ্যে নিয়ে আসছিলাম, হাফ কিলোমিটারের মধ্যে নিয়ে আসছিলাম। নিয়ে আসাতে ওই একই দামে আমরা 6,80,000 টাকাতেই এই প্যাকেজটা দিতে পারছি। আমরা যেটা কমিটমেন্ট করি, আমাদের একটা চেষ্টা থাকে যে আমরা বেসিক যে কম্পোনেন্টগুলো দিব আপনাকে, হোটেল, ট্রান্সপোর্ট, খাবার দাবার, বেসিক যে জিনিসগুলো আপনাকে দিব বলে আমরা ওয়াদা করি, সেইখানে আমাদের সব সময় একটা গ্যাপ থাকে। গ্যাপটা কি, আমরা যদি 10 দেওয়ার প্ল্যান করি, আমরা 8 বলি, সো দ্যাট আপনি কোনোদিন আমাকে ধরতে না পারেন যে আপনি কম দিচ্ছেন। আমি যদি আপনাকে 600 মিটারের মধ্যে হোটেলে রাখবো বলি, আমি আপনাকে প্ল্যানই করবো 400 মিটার, 450 মিটার, 500 মিটারের মধ্যে হোটেলে রাখবো, সো দ্যাট আপনি গজ ফিতা দিন মেপে জানি বলতে না পারেন যে 600 ক্রস হয়ে গেছে। বুঝতে পারলাম? আপনাকে যদি আমি বলি 2 স্টার স্ট্যান্ডার্ডের হোটেলে রাখবো, 2 এর নিচে যাবে না, 2 এর উপরে যেতে পারে, 3 হইতে পারে, 4 হতে পারে, যদি আমি ওই দামের মধ্যে পাই। যেই মুহূর্তে আমার একটা জিনিস আমার বাজেটের মধ্যে এসে যায় এবং আমার আরও ভালো দিতে পারি, তখন আমি ভালোটার দিকে যাই। যে আমার বাজেটে হয়ে গেছে, আমার যেটা বিজনেস সেন্সে যেটা আমার যতটুকু খরচ করা দরকার সেটার মধ্যে আমি একটু ভালো পাচ্ছি, আমি আপনাকে দিচ্ছি। দিলে কি হচ্ছে, আপনি যদি ওইটা পেয়ে বুঝেন যে হ্যাঁ বেশি ভালো দিছে, আপনি খুশি হবেন। খুশি হলে আপনি আরেকজনকে রেফার করবেন যে ওনারা যা বলছে তার চেয়ে ভালো দিছে। এইটা আমাদের টেন্ডেন্সি থাকে আর কি। আর যদি কোনো ক্ষেত্রে ফেল করার মতো অবস্থা হয়, তাহলে আমরা ডিসিশন নেওয়ার আগে এরকম একটা সেশনে জানাই যে এই হচ্ছে অবস্থা, এখন আপনারা কি মনে করেন। তখন আমরা আলোচনা করি, ডিসকাস করে সবার সাথে, অডিয়েন্সের সাথে সিদ্ধান্ত নিই, যাতে আপনি আবার বলতে না পারেন যে এটা এরকম হওয়ার কথা ছিল না, হওয়ার ছিল, আপনারা তো আমাকে জানান নাই। এই জি, দূরের হোটেলগুলো কি হারাম এলাকার ভিতরে হয় না? হারাম এলাকাও বিরাট, মক্কার হারাম এলাকা বিরাট। মদিনার হারাম এলাকা হচ্ছে শুধু মসজিদটা, মসজিদের বাইরে আছেন আপনি, হারাম এলাকার বাইরে আছেন। আর মক্কাতে হচ্ছে আপনার হারাম এলাকাটা অনেক 20-30 কিলোমিটার এলাকা জুড়ে। সো যেসব এলাকায় আমরা হোটেলগুলো নিই ওগুলো হারাম এলাকার ভিতরে, 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরেও হারাম এলাকার ভিতরে। মক্কাতে হারাম এলাকার বাইরে উদাহরণ দিই, সেটা হচ্ছে আরাফাতটা হচ্ছে হারামের বাইরে, মুজদালিফা এবং মিনাও হারামের ভিতরে, এগুলো কিন্তু অনেক দূরে। মক্কা মসজিদ থেকে আরাফাত দূরত্ব কম করে হলেও 20 কিলোমিটার দূরে, তার আগে সবই হারামের ভিতরে। সো আপনি নামাজ পড়লে, ঘরের নামাজ পড়লেও 1 লক্ষ গুণ সওয়াব পাবেন। জি, স্ট্রেট লাইন। এটাই হচ্ছে আমরা শিখছি সৌদি আরব থেকে, যে বা হোটেলের যে সিস্টেম, সেটা হচ্ছে যে হোটেলের পয়েন্ট থেকে আপনি যেই পয়েন্ট পর্যন্ত মাপবেন, এটা পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স হবে। হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স হবে না, না ডেফিনেটলি না। গুগল ম্যাপে তো অনেক সময় অনেক পেঁচায় দেখায়। সো পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স হবে। আপনার হোটেল বিল্ডিংয়ের ওয়াল থেকে শুরু করে আমরা যেটা মাপি সেটা হচ্ছে মক্কার মসজিদের চত্বর, আউটস্কার্ট যেটা বলে, হ্যাঁ মসজিদের চত্বর, যেটাকে 0 মিটার বলে, যেখান থেকে হোটেলগুলো শুরু হয়েছে, ওই যেখানে গিয়ে সাদা স্টাইলসটা শেষ হয়েছে, ওইটা হচ্ছে 0। মক্কাতেও তাই, মদিনাতেও তাই। যে আপনার প্রশ্নটা, এইবার যে ফর্মালিটিসগুলো আগে হচ্ছে, বা ফর্মালিটিস যদি আগে শেষ হয়ে যায়, ফ্লাইটের সময় ধরেন খুব যেতে পারলাম না বা অসুস্থ হয়ে গেল, ওই ক্ষেত্রে কি টাকা রিফান্ড পাওয়ার কোনো ব্যবস্থা বা এগুলো আছে? এইটা একটা ট্রিকি প্রশ্ন। আপনি যখন হজের চিন্তা করছেন, নিয়ত করছেন আপনি হজ করবেন, হজ আপনার জন্য ফরজ, তো যদিও অনেকে নফল হজও করতেছে, তো এখন জিনিসটা হচ্ছে যে যেই মুহূর্তে আপনি হজের রেজিস্ট্রেশন করতেছেন, আপনি মোটামুটি ঢুকে গেছেন হজের সিস্টেমের মধ্যে। এরপরে যদি আপনার হজে যাওয়া না হয়, তাহলে ওই আপনার রেজিস্ট্রেশনের ওখানে একটাই সুযোগ আছে আপনার টাকা ফেরত নেওয়ার, সেটা অন্য আরেকটা হাজিকে অ্যাপ্লিকেশন করে মন্ত্রণালয়ে, যে উনি, এবং একটা গ্রাউন্ডই অ্যাপ্লাইড হয়, সেটা হচ্ছে অসুস্থতা। আপনার চাকরি, ব্যবসা, পারিবারিক সমস্যা এগুলা অ্যালাউ করে না, শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডে। তার মানে আপনি যদি অসুস্থ নাও হন, আপনাকেই একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে আমাকে দিতে হবে যে আপনি অসুস্থ, গুরুতর, এবং আপনার ডাক্তার আপনাকে আগামী 6 মাসে ট্রাভেল করতে নিষেধ করছে এরকম। সেই সার্টিফিকেটটা শো করে আপনার জায়গায় আরেকজনকে নিতে হবে, নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনার বাংলাদেশ মন্ত্রণালয় অ্যালাউ করে, তাহলে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আপনার ওই যে রেজিস্ট্রেশনের মধ্যে ওটাকে রিপ্লেস করে আরেকজনের নাম ঢুকানো হবে, এটাকে রিপ্লেসমেন্ট বলে। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। এরপরে যদি আপনার জন্য হোটেল কেনা হয়, আপনার জন্য ভিসা করা হয়, সেই
তো ভিসা করে ফেললে আসলে খরচ হয়ে যায়। ভিসা একদম লাস্ট স্টেজে এই জন্য করা হয়, শেষকালে করা হয় আর কি। তো তার আগে যা কিছু করা হয় সেগুলোর জন্য যদি ওই যে নতুন হাজির ঢুকায় ওই একই প্যাকেজে নেওয়া যায় তাহলে আসলে সম্ভব আপনার টাকা ফেরত পাওয়া। কিন্তু এটা মাথায় রাখতে হবে, একবার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে যে কোনো ক্ষেত্রেই যে কোনো মানে টাকা আটকে গেল এবং আপনার ওই জায়গায় আরেকজনকে রিপ্লেস ঠিক মতন করা গেল না, পার্শিয়ালি করা গেল, আপনি যে প্যাকেজ নিছেন সেই প্যাকেজে ওই ভদ্রলোক নতুন ভদ্রলোক আসে নাই, আরেক প্যাকেজে গেছে, সেই প্যাকেজের জন্য ওনার হোটেল দেওয়া হয়েছে, আপনার হোটেলের ওই সিটটা আমার কেনা হয়ে বসে আছে কথা, সেক্ষেত্রে কিন্তু হোটেলের টাকাটা ফেরত পাবেন। সো এগুলো কন্ডিশনাল। আমাদের উদ্দেশ্য থাকবে না আপনার টাকা আটকে রাখার, এটা আমাদের জন্য হারামই হবে আপনার টাকাটা শুধু শুধু আটকে রাখা। কিন্তু আপনার টাকা যদি আপনার কারণে আটকে যায় তাহলে তো আমি ফেরত দিতে পারবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি ক্লিয়ার বিষয়টা। আমি একটু দেরিতে আসছি, হয়তো জানি না মিস করেছি কিনা, এটা তো কোশ্চেনটা হলো যে আনুমানিক বোধ হয় 40-45 দিন সময় তো লাগে। আমি যদি লোয়েস্ট প্যাকেজটা নেই আর আমি যদি 20 দিনের প্লাস মাইনাস বা 20 দিন বা এরকম সময় নিতে চাই তাহলে এরকম ডিফারেন্স আসতে পারে খরচ খরচ। আমাদের লোয়েস্ট প্যাকেজ যেটা ছিল গত বছর 6,45,000 টাকা, 15 দিনের প্যাকেজ, আনুমানিক 14 দিন, 15 দিন, 16 দিন। সমস্যাটা হয় কি জানেন, আপনার সৌদি আরবের যে হজ সিস্টেমটা, এটার জন্য যে আপনি এয়ার টিকিট কিনা হয়, এয়ার টিকিট কিনলে পরে এটা আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট এবং আপনি ওই এয়ার ট্রাভেলটা করতে হবে, আপনাকে যাইতে হবে ওই হজ ফ্লাইটে। আসতে চান যদি হজ ফ্লাইটে তাহলে 40 দিন 42 দিন পর আপনার ফ্লাইট পড়বে। এখন আপনি 15 দিনের প্যাকেজ করলে আপনি যে যখনই সবার শেষে যাবেন, হজের আগে আগে ঢুকবেন, ঢুকে হজ করে চলে আসবেন, বেশি সময় তো আপনার হাতে নাই। কিন্তু আপনি যেদিন ঢুকবেন তার থেকে 40 দিন পর আপনার ফিরতি ফ্লাইট হবে। সো আলটিমেটলি আপনি কী করবেন, ওই ফ্লাইটে উঠতে পারবেন না, ওটা চেঞ্জও করা যায় না, ওটা রিফান্ডও দেয় না, এমন একটা সিস্টেম। ঠিক আছে, তো আলটিমেটলি আপনাকে যাইতে হবে হজ ফ্লাইটে, ফিরতে পারবেন না আপনি ভিন্ন কোনো ফ্লাইটে। সো মানুষকে কী করতে হয়, এক্সট্রা একটা টিকিট কাটতে হয়, এটা একটা এক্সট্রা খরচ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি যে হোটেলগুলো না নিলে আপনার প্যাকেজ হবে না, সেটা হচ্ছে মক্কা এবং মদিনায় একটা করে আপনার হোটেলের সিট কিনতে হবে। আপনি যান আর না যান, আপনি থাকেন আর না থাকেন, বুঝতে পারছি? সো আপনি না গেলেও আপনার জন্য হোটেলের সিট কেনা হচ্ছে, মক্কাতেও মদিনাতেও। 2 দিন থাকেন আর 10 দিন থাকেন, একটা স্লট ধরে আপনারটা কিনতে হচ্ছে। আর হজেরটা আবার স্লট হয়, হজেরটা আবার যে একদিন সিট হয় না, উমরার মতো না, স্লট ধরে ধরে কিনতে হয়। তো আপনি স্লট ধরে ধরে মক্কার হোটেল কিনলাম, মদিনার হোটেল কিনলাম, কিনে শুধুমাত্র খরচ যেটা আমরা সেভ করতে পারবো সেটা হচ্ছে 40 দিনের জায়গায় যদি আপনি 15 দিন থাকেন, 25 দিনের খাবার খরচটা বাঁচবে। ঠিক আছে, তো এই এবং এটা কত অ্যাভারেজ সস্তা প্যাকেজের ক্ষেত্রে আপনার যেহেতু শর্ট প্যাকেজগুলো সস্তাই করি আমরা, হয়তো 20-25 হাজার টাকা সেভ হবে। তো এই করে আমাদের সর্বনিম্ন প্যাকেজ ছিল গত বছর 6,80,000 আর 15 দিনের প্যাকেজটা ছিল 6,45,000। এতটুকুই আমরা নামাইতে পারছি, প্লাস এটার সাথে যোগ হবে ওই টিকিটটা, যে টিকিটের দাম আপনি বাজেট এয়ারলাইন্সে নিলে সর্বনিম্ন 40-45 হাজার বাংলাদেশ থেকে কিনলে, আর সর্বোচ্চ এটা মানে ভালো এয়ারলাইন্সে কিনলে আপনি 60-70 হাজার টাকা পর্যন্ত। বাজে এয়ারলাইন্স, কম দামি এয়ারলাইন্স, বাজে বলবো না আমি, সরি, কম দামি এয়ারলাইন্স, বাজেট এয়ারলাইন্স, সেটা হচ্ছে যে ধরেন মালিন্দো আছে, আপনার সালাম আছে, জেট আছে, এয়ার আরাবিয়া আছে, শ্রীলঙ্কান আছে, হ্যাঁ, এই জাতীয়গুলো যদি নেন তাহলে এরকম। আর ভালো এয়ারলাইন্স বলতে কাতার, কুয়েত, এমিরেটস, ইতিহাদ, এগুলো হচ্ছে একটু ভালো দামি এয়ারলাইন্স। হ্যাঁ, 50,000 আবার অ্যাড করতে হবে। সো 6.5 লাখ টাকার যদি ওই প্যাকেজ হয় তাহলে এটার সাথে আবার 50,000 অ্যাড করলে হয়ে যাবে 7 লাখ টাকা। তা আমরা এই বছর একটা সর্বনিম্ন প্যাকেজ বলতেছি না যে সরকার যদি 5 লক্ষ করে, আমাদের হয়তো 5.5 লাখ, 5,70,000। আপনি যদি শর্ট প্যাকেজ করেন সেই ধরনের কম দামি প্যাকেজ হবে নাকি কি হবে, এটা আপনার সাথে কথা বলে নিতে হবে, কারণ ওইটাতে আবার খুব কম দাম দিয়ে করা হবে, তো ওইটা আপনার পছন্দ হবে কিনা, ওই কম দামি প্যাকেজের শর্টটা ওইটা আপনার পছন্দ হবে কিনা। যাকেই দিব তাকে আমরা বলে নিব কি দিচ্ছি না দিচ্ছি, কোন ডিস্টেন্স, অমুক তমুক, হোয়াট এভার। যে 15 দিন ওইটা মানে আপনার যদি 40 দিনের যে আপনার খরচটা, তো ওইটা হোটেল ভাড়াটা ওটা ফেরত পাওয়া যাবে না, আপনার হোটেল কিনতে হবে স্লটে। মানে স্লটটা কীরকম, আমরা যেমন 5ই জিলকতে যাই, 25শে জিলকত মক্কায় থাকি, 25 দিন, আপনি 1 রাত থাকেন আর 25 রাত থাকেন, 20 রাত থাকেন, একই রেট। বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড ইকোনমি প্যাকেজটা এখন প্রেজেন্ট
এখন এই মুহূর্তে মানে আপনি তো ফিরে না না, এখনও তো ঘোষণা আসে নাই। আসেনি, কিন্তু প্রিভিয়াস লাস্ট ইয়ারের ছিল সর্বনিম্ন প্রাইভেট প্যাকেজের দাম ছিল 5,90,000, আমাদের সর্বনিম্ন প্যাকেজের দাম ছিল 6,80,000 ফুল প্যাকেজ, মানে 40 দিনের। আর এই বছর আমরা চিন্তা করছি যে সর্বনিম্ন প্যাকেজ যা হবে তার সাথে 50-70,000 অ্যাড করব। সেটা 5.5 লক্ষ হলে 6 হবে, সেটা 5 হলে 5 60-70 এরকম হবে, এরকম একটা ধারণা করছি। তো এটা আসুক, আসলে পরে আমরা জানাতে পারবো। সামনে সিট আছে। জি, বলছিলাম যে ইকোনমিক প্যাকেজটা কোনটা? এটাই ইকোনমিক এবং এরপর থেকে উপরের দিকে যাবে। এর উপরে আরো কয়েকটা এটা আপনার ধরেন 7 লক্ষের প্যাকেজ থাকবে, 8 লক্ষের প্যাকেজ থাকবে, 9 লক্ষের প্যাকেজ থাকবে, 11 লক্ষের প্যাকেজ থাকবে। তাও এক এক রুমে 4-5 জন করে শেয়ার থাকবে। 2 জনের রুম হলে আরও এক্সপেন্সিভ। তো সেগুলোর বর্ণনা আসতেছে। তো আমার মনে হয় আমরা আগাই সামনে। আমাদের এই ফার্স্ট পার্টের আশা করি ক্লিয়ার। এখন আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ ডিটেইলটা দিব আপনাদের। আমাদের হাতে আর সময় আছে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে যতটুকু কভার করবো, বাকিটা আমরা মাগরিবের পরে কভার করবো। আসর টু মাগরিব সময়টা শায়েক আসবেন ইনশাল্লাহ, উনি হজের বিষয়ে ব্রিফিং দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এসছেন আপনারা মাগরিবের পরেও কিছুক্ষণ থাকবেন, তারপর আমরা বেরোবো আর কি। মাগরিবের নামাজটা পড়ে প্যাকেজের বাকি যে ডিটেলগুলো, বিশেষ যে জায়গাটা, অর্থাৎ কোনটার কীরকম রেট হইতে পারে, কি গত বছরের আলোকেই দিব, এই বছরের আলোকে সেটা কি হতে পারে সেটা আমরা একটা আইডিয়া শেয়ার করবো আর কি। আচ্ছা, প্রথমত আপনি যদি হজে যেতে চান আপনাকে প্রাক নিবন্ধন করতে হবে। এটা সবাই নিশ্চয়ই জানেন যে প্রাক নিবন্ধন করতে 30,000 টাকা লাগে এবং আপনার বাংলাদেশি একজন সিটিজেন যে তার প্রমাণ, অর্থাৎ হয় আপনার একটা বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে অথবা বাংলাদেশি একটা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। সেটার কপি দিয়েই আপনার প্রাক নিবন্ধন হয়ে যাবে। এটা হচ্ছে সরকারের হজ খাতায় নাম উঠানো, জাস্ট নাম উঠানো। এটা যখন হয়ে গেল, এর পরের কাজ হচ্ছে আপনাকে নিবন্ধন করতে হবে। প্রাক নিবন্ধনের পরে নিবন্ধন। এই নিবন্ধনের জন্য এবছরের ফিজ সরকার ধরে রাখছে 3 লক্ষ টাকা। তাহলে আপনি প্রথমে দিলেন 30,000 দিয়ে প্রাক নিবন্ধন করলেন এনআইডির কপি দিয়ে বা পাসপোর্টের কপি দিয়ে, তারপরে নিবন্ধন করবেন আবার। যদি প্রাক নিবন্ধন করে থাকেন এনআইডি দিয়ে, তাহলে নিবন্ধন করবেন পাসপোর্টের কপি দিয়ে। আর যদি প্রাক নিবন্ধন পাসপোর্ট দিয়ে করেন তাহলে আর কোনো ডকুমেন্ট লাগবে না, ওই দিয়েই আপনার নিবন্ধন হয়ে যাবে। আপনার পাসপোর্টের কপি দিয়ে নিবন্ধন হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নেক্সট হচ্ছে যে কোটার বিষয়গুলো। এই কোটার বিষয়গুলো এখানে আর প্রযোজ্য না। এই বছর যথেষ্ট পরিমাণ কোটা আছে। আগে এই হিসাবগুলো করে অঙ্ক করে দেখাইতে হইতো কতগুলো কোটা অবশিষ্ট আছে, কতগুলো আপনি ঢুকতে পারবেন। এখন আমাদের প্রায় মানে পুরো কোটাটাই খালি আছে। অলরেডি 45,000 প্রাক নিবন্ধিত অবস্থায় আছে। এই 45,000 প্রাক নিবন্ধিত অবস্থায় যারা আছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ, ধরেন ম্যাক্সিমামই এবছর হজে যাবেন। প্রাক নিবন্ধন করলেই এবছর হজে যাবেন ব্যাপারটা তা না। আপনাকে ডাকবে সরকার, আপনার মোবাইলে SMS আসবে প্রাক নিবন্ধিত, যে আপনি তো প্রাক নিবন্ধন করছেন, আপনি এবছর হজে যেতে চাইলে নিবন্ধন করুন। আপনার মোবাইলে SMS চলে আসবে সরকারের পক্ষ থেকে। আর আমরা তো আসি, আপনাকে মনে করাই দিব যে আপনি তো প্রাক নিবন্ধন করছেন আমাদের সাথে, হজে গেলে হজের জন্য নিবন্ধন করেন। এই তো পুরো কোটাটাই খালি আছে। সো আপনার কোটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, সেটার জন্য ধর্ম মন্ত্রণালয় কি বলছে এবার, যে আমরা 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে। এর মধ্যে যদি দেখা যাচ্ছে যে নিবন্ধন বেশি হয় নাই, তাহলে সরকার হয়তো আর একটু সময় বাড়াইতে পারে। এটা ম্যাক্সিমাম হয়তো ডিসেম্বরের পুরাটা থাকতে পারে। জানুয়ারি পর্যন্ত যাবে কি না এটা বলা মুশকিল। ডিসেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যেতে পারে। সো যারা হজে যাবেন তাদের কিন্তু ধরে নিচ্ছি তো আপনাদের সবার ন্যাশনাল আইডি কার্ডের কপি আছে, বাংলাদেশি সিটিজেন। যেটা হয়তো নাই সেটা হচ্ছে হয় আপনার পাসপোর্ট নাই, পাসপোর্ট বানাতে হবে, অথবা পাসপোর্ট আছে কিন্তু রিনিউ করা নাই। রিনিউ কতদিন লাগবে? কমপক্ষে ডিসেম্বর 20, 2025 পর্যন্ত আপনার রিনিউ থাকতে হবে। যদি না থাকে রিনিউ করতে হবে। রিসেন্টলি কেউ রিনিউ করছেন 2027, 2032 পর্যন্ত, 33 পর্যন্ত আছে, তার সমস্যা নেই। কিন্তু কারোটা রিনিউ করা লাগবে, রিনিউ নাই, সেক্ষেত্রে রিনিউ করতে হবে দ্রুত। এই ডিসেম্বরের আগেই রিনিউ করে পাসপোর্ট না জমা দিলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। পাসপোর্ট ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন হবে না, আবার পুরানো পাসপোর্ট দিয়েও হবে না।
ডিসেম্বর 2025 পর্যন্ত যদি ভ্যালিডিটি না থাকে তাহলে ওই পুরানো পাসপোর্ট দিয়ে রিনিউ না করে আপনি নিবন্ধন করতে পারবেন না। ক্লিয়ার? যে একজন প্রশ্ন করতেছিলেন। টোটাল কত বছরের রেজিস্ট্রেশন করতে হবে? জি, গত বছর পেইন্টিং কেমন আছে যারা গত বছর ডিসপ্লে করেছে পেরেছে যায়নি পেইন্টিং কেমন আছে? পেন্ডিং গত বছর বেশি ছিলেন না, মানে অনেকেই আছেন যারা উইথড্র করছেন না আর হজে যাবেন না। হ্যাঁ, 60-70 হাজার ছিলেন, সেখান থেকে অনেকে উইথড্র করছেন। আশা করা যায় যে গত বছর থেকে হয়তো 20-30 হাজার যাবেন, অর্থাৎ ফ্রেশ প্রায় 1 লক্ষ কাছাকাছি এবছর যেতে পারবেন। তো এখন নিবন্ধন অবস্থায় আছেন, প্রাক নিবন্ধিত অবস্থায় আছেন 45 হাজার। এই 45 হাজার থেকে হয়তো ধরেন 30 হাজার 35 হাজার হজে যাবেন, আর বাকিরা হয়তো আগামী বছর মানে 26-এ যাবেন। তার মানে কি আরও 1 লক্ষর মতন সিট কিন্তু খালি আছে। সব সিট নিয়ে টেনশন নেই, কিন্তু আপনাকে যেটা করতে হবে ডিসেম্বরের মধ্যেই করতে হবে। ডিসেম্বরও না, আসলে এখন পর্যন্ত নভেম্বরের 30, তারপরে যদি সরকার সময় বাড়ায় তাহলে সেই বর্ধিত সময় পর্যন্ত সময় পাবেন। আপনার টার্গেট থাকবে নভেম্বর 30। নভেম্বর 30 মানে নভেম্বর 30-এ আসলে হবে না। বাংলাদেশ তো নভেম্বর 30 মানে নভেম্বরের 20-এর মধ্যে আসতে হবে। তারপরে এরপর আপনার কাজ আছে, আপনার কাগজপাতি নিয়ে সিস্টেমে দেওয়ার পরে এটা অনলাইনে গিয়ে ভেরিফাইড হয়ে চেক হয়ে ওকে হইতে হবে। অনেকের আছে যে পাসপোর্ট নতুন বানানো হয়েছে কিন্তু আপনার ইয়েতে এন্ট্রি নেই, কোনো একটা লেভেলে গিয়ে এন্ট্রি পড়ে নেই, পাসপোর্ট ভ্যালিড দেখাচ্ছে না, তখন সেই পাসপোর্ট নিয়ে আবার পাসপোর্ট অফিসে যাইতে হয়, ওই অফিসের ওই জায়গায় গিয়ে আবার এন্ট্রি দিতে হয় যে এটা ওকে, এটা বর্তমানে চালু, তারপর এটা ওকে হয়। তো এটার জন্য 2-1 দিন সময় হাতে রাখতে হয়। জি, বাংলাদেশের জন্য কতগুলো? 1,27,000 কোটা বাংলাদেশের জন্য। তার মধ্যে 7 থেকে 10 হাজার চলে যাবে হচ্ছে সরকারি হাজি এবং যেসব ম্যানেজমেন্টের লোকজন যায় এগুলো মিলে, আর বাকিটা 1,15,000 1,17,000 হচ্ছে প্রাইভেট কোটা ধরে নিতে পারেন। আর কোনো প্রশ্ন না থাকলে আগাই। 3 লাখ টাকা কোথায় জমা দিতে হবে? আপনি যে এজেন্সির সাথে হজ যেতে চান তাকে জমা দেবেন। আপনি যদি আমাদের সাথে হজ যেতে চান আমাদেরকে এজেন্সির কাছে, আপনি নিজে কিছুই করতে পারবেন না। আপনাকে হয় সরকারিভাবে অথবা বেসরকারিভাবে হজে যেতে হবে। তো বেসরকারিভাবে গেলে এজেন্সিকে জমা দেবেন, সরকারিভাবে গেলে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হজ সেকশনে গিয়ে জমা দেবেন। এজেন্সি থেকে কি দিবে আমাকে? এজেন্সি থেকে আসলে আপনাকে চাইলে ওই যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার ফাইলটা প্রথমে বানানো হবে অনলাইনে, বানানোর পর আপনার এই 3 লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে। এই টাকাটা বাংলাদেশ সরকার আবার ওই ব্যাংকের অ্যাকাউন্টে ফ্রিজ করে রাখে, এটা পরবর্তী ইউজের জন্য ফ্রিজ করে রাখে, এটা ইউজ করতে দেয় না এখন। হ্যাঁ, তো এটাকে ব্যাংকে আটকায় রাখে। আর আপনি যখন শোনেন, আপনি যখন ওই দিবেন তখন আমরা একটা ফাইল বানাবো অনলাইনে, সেই ফাইলটা দিয়ে ব্যাংকে টাকা জমা করবে, সেই টাকা জমার এগেনস্টে একটা রসিদ আমাদেরকে দিবে, সেটার কপি আপনি চাইলে আমাদের কাছ থেকে পাবেন। আমাদের পক্ষ থেকে মানি রিসিপ্ট পাবেন, কিন্তু সরকারি ডকুমেন্ট বলতে ওই যে ব্যাংকের যে জমা স্লিপটা ওইটা। ব্যাংকে ইন্ডিভিজুয়াল নামে জমা হবে টাকাগুলো? আপনার নামে একটা ফাইল তৈরি হবে, আপনার নাম সব কিছু লেখা থাকবে ওখানে, এবং ওইটা আপনি দেখতে পাবেন। একটা ফাইলে সর্বোচ্চ 15 জন পর্যন্ত টাকা জমা দেওয়া যায়। সো আপনি, আপনার পরে আরও আছে এরকম সিরিয়ালি আসবে, আপনার নাম ঠিকানা সব ছবি সহ থাকবে, ওইটা একটা কপি আমাদের কাছে চলে আসবে ব্যাংক থেকে, সেইটার একটা ফটোকপি আপনি নিতে পারেন। আর আপনি যখন hoj.gov.bd সার্ভারে ঢুকবেন, আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন আপনি নিবন্ধিত হয়েছেন কিনা। এটা ফাঁকি ঝুঁকির সুযোগ নেই। সেটা কি প্রাক নিবন্ধন? প্রাক নিবন্ধনেও নিবন্ধনেও প্রাক নিবন্ধিত হলে লেখা থাকবে আপনি প্রাক নিবন্ধিত, নিবন্ধন হয়ে গেলে লেখা থাকবে আপনি নিবন্ধিত। বুঝতে পারছেন? নিবন্ধন ওটা কত লাগে ডিক্লেয়ার করতে হবে? 30 মে 30 নভেম্বর 30 নভেম্বর যে এটা প্রি রেজিস্ট্রেশন, না, প্রি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 30 নভেম্বরের মধ্যে। মানে ওই যে 3 লাখ টাকা দিতে হবে, এটা প্রথমে 30,000, তারপরে 3,30,000 3,30,000 দিতে হবে নভেম্বর 30 নভেম্বরের ভিতরে। এবং এই টাকাটা কিন্তু আপনার হজ প্যাকেজের মধ্যে ঢুকে গেল, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার যদি প্যাকেজের দাম হয় 6 লাখ, আপনি দিলেন কত? 3,30,000, বাকি থাকলো কত? 2,70,000। এরপর আপনি জাস্ট 2,70,000 বাকি থাকলো, ওইটাই দেবেন। ওইটা কবে টাকা দিতে হবে? 2,70,000 ওইটা ধরেন ম্যাক্সিমাম জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দিতে হবে, কারণ সব কিছু আগে আগে হয়ে যাচ্ছে। আমাদের সব পেমেন্টগুলো ফেব্রুয়ারির মধ্যে ক্লিয়ার করতে হবে, এটাই সৌদি সরকারের ঘোষণা। সো আপনার থেকে না পেলে আমরা কীভাবে দিব? যে আমরা জানাই দিব। আপনারা যখনই আমাদের মধ্যে ঢুকে যাবেন, কথার কথা, আমাদের সাথে যারা হজে যাবে
তখনই আমরা তাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের যখনই যার যেটা লাগবে সেটা আমরা তাদেরকে সময়ে সময়ে জানিয়ে দিব কার কি লাগবে না লাগবে। এটা আমাদের হেডেক। আপনি যখন আমাদের মধ্যে ঢুকে গেলেন এটা তখন আমাদের হেডেক। সালে প্রাক নিবন্ধন করছেন, এটা দিয়েই কাজ হবে। মানে আপনারটা খুব সম্ভব আর্কাইভ হয়ে গেছে। 22-এ আপনি হজে যান নাই, বা 23-24, 22-23-24 আপনি হজে যান নাই। সো খুব সম্ভব আপনারটা আর্কাইভ হয়ে গেছে, অর্থাৎ আপনার প্রাক নিবন্ধন বাতিল করে সেই টাকাটা আপনার এজেন্সিতে ফেরত আসছে অলরেডি হয়তোবা। কারণ আমাদের যে হাজিদের আর্কাইভ হয়ে গেছে তাদের টাকা ফেরত আসছে। আমরা আবার সেই সব হাজিদেরকে জিজ্ঞেস করতেছি যে আপনি হজে গেলে নতুন করে প্রাক নিবন্ধন করবো, আর হজে না গেলে টাকা ফেরত নেন। সো 22 সালে যারা প্রাক নিবন্ধন করছেন, আমাদের এই যে সিআরডি পিছনে যে রুমটা, ক্লায়েন্ট রিলেশনস ডিপার্টমেন্টের সাথে কথা বলেন। আপনার যদি কোনো ইনফরমেশন আপনার কাছে থাকে দেখান, তারা অনলাইনে চেক করে দেখুক আপনারটা কী অবস্থায় আছে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি এখন আগাচ্ছি আবার প্রাক নিবন্ধনের পরে সঙ্গে 2 কপি ছবি টবি হাবিজাবি লাগবে নিবন্ধনের ক্ষেত্রে ইত্যাদি। এই যে যারা এখনও নিবন্ধন করেন নাই তাদের জন্য প্রাক নিবন্ধন 30,000 টাকা ও হজ রেজিস্ট্রেশনে 3 লক্ষ টাকা জমা দিতে হবে, এবং সেই সাথে হোটেল বুকিংয়ের। আচ্ছা, এটা হচ্ছে আমরা পরবর্তীতে যারা প্রাক নিবন্ধন করে আমাদের সাথে হজে যেতে চায় তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে এই যে 3 লক্ষ এবং 30,000 টোটালটাই ফ্রিজ করে রাখে বাংলাদেশ সরকার। এটা হাত দিতে দেয় না। হজের সময় যখন পেমেন্টগুলো আসতে থাকে এটা সিকিউর করে কেন? আপনি আমাদের কাছে দায়বদ্ধ, আমরা আবার বাংলাদেশ সরকারের কাছে দায়বদ্ধ, বাংলাদেশ সরকার আবার সৌদি সরকারের কাছে দায়বদ্ধ। সৌদি সরকার বলে যে বাংলাদেশ থেকে 1 লক্ষ হাজি আসতেছে, এই 1 লক্ষ হাজির মোয়াল্লেম ফি দাও, এই 1 লক্ষ হাজির অমুক দাও। তো বাংলাদেশ সরকার দেখে যে এজেন্সিগুলো রেডি থাকে না টাকা পয়সা নিয়ে, হাজিরা টাকা দেয় না, এজেন্সিগুলো টাকা পায় না, তখন বাংলাদেশ সরকার বিপদে পড়ে যায়, বিব্রতকর অবস্থায় পড়ে। কারণ সৌদি সরকার কোর এজেন্সি দেয় না, এটা তো ওরা দেখে না। ওরা বলে যে বাংলাদেশ থেকে 1 লক্ষ হাজি আসবে, এর মোয়াল্লেম ফি দিচ্ছ না কেন? তো ওই কারণে বাংলাদেশ সরকার নিয়ম করছে যে টাকাগুলোকে ফ্রিজ করে, এবং এখান থেকে সৌদি সরকারের প্রাপ্য যে সার্ভিস চার্জগুলো আছে মোয়াল্লেম ফি, এখান থেকে তারা ক্লিয়ার করতে থাকে। আবার বাংলাদেশ গভর্নমেন্ট এটাও করে যে ওই যে এয়ার টিকিটের যে দামটা, সেই দামটাও এখান থেকে সরায়ে এয়ার টিকিটের দিকে পাঠিয়ে দেয়। বুঝতে পারছি? সো এই টাকাটা যখন ঢুকে এইটার আমরা হাত দিতে পারি না, এগুলো সব পেমেন্টে চলে যায়। তাহলে আমরা যে হোটেল বুকিং দিব কোন টাকায় দিব? এই জন্য আমরা যেটা রিকোয়েস্ট করি আপনাদের যে 3,30,000 উপরে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি দেন, তাহলে আমরা যেন হোটেল বুকিংগুলো করতে পারি। জি জি, সৌদি নাগরিক রেজিস্ট্রেশন করতে হবে। সৌদি নাগরিকদের ন্যূনতম ফি মনে হয় 3 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় হজ করতে। এই যে 3,30,000 টাকা দিচ্ছে না, এখান থেকে 1 লক্ষ টাকা বা তার প্লাস মাইনাস একটা অংশ প্রাথমিকভাবে পেমেন্ট করে মোয়াল্লেম ফি। মোয়াল্লেম ফি আরও বেশি, কিন্তু মিনিমাম ফি একটা আছে যেটা দিতে হয়, দিয়ে এতগুলো হাজি যাচ্ছে এতগুলো মোয়াল্লেম ফি, সেটা সবার আগে দিয়ে দিতে হয়। এটা দেয়, এটা ধরেন জানুয়ারি ফেব্রুয়ারিতে দিতে হবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের আন্ডারে হচ্ছে বিমানের টাকাটাকে ফ্রিজ করে ফেলে হাজি অনুপাতে। ওই ফ্রিজ অ্যাকাউন্ট থেকে সরাসরি বিমান বরাবর পে অর্ডার করে টাকাটা দিতে হয়। গত বছর ছিল 1,95,000, এই বছর এখনও সরকার এটা ঘোষণা করেনি। আশা করা হচ্ছে এখান থেকে কিছু কমানো হবে। সেটার সময় আসবে, এখন না। সেটা হজে যাওয়া কনফার্ম হইলে আপনার হোটেল, জি জি, আপনারা কিনবেন হয়তো ফেব্রুয়ারি মাস মার্চ মাসের দিকে গিয়ে কিনবেন, বা আরও পরে, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন নেই। গত বছর করলো মনে হয় 18.5 লাখ, তার আগের বছর করছিল মনে হয় 26 লাখ, গত বছর একটু কম হয়েছে হাজি, মানে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি অনেক করে। সৌদি সরকার এটাকে বাড়াচ্ছে, এবং ভিশন 2030 পর্যন্ত ওনারা মনে হয় এটাকে কত যেন নিয়ে যেতে চাচ্ছিল, 1 কোটি হাজি না কি যেন একটা টার্গেট ছিল। এটা করোনার কারণে একটু পিছিয়ে গেছে, নাহলে এতদিনে মানে 2025 সালে হয়তো 50 লাখ দেখতেন। এবং কিভাবে এত মানুষ হবে, ওরা করবে, 2তলা 3তলা করবে, ওই যে ইয়েগুলা মিনা, আরাফা, মুজদালিফাকে ফ্লোর করে ফেলবে, এরকম কথা শোনা যাচ্ছে।
এক এক ফ্লোরে এক এক মানে মানুষ থাকবে আর কি। জি, আর আমরা আগাচ্ছি। হ্যাঁ, এই সকল জমা সাপেক্ষে প্রি রেজিস্ট্রেশন হয়ে গেল এবং ইতিমধ্যে আপনার টাইম অনুযায়ী আপনি সব কিছু করলেন। রেজিস্ট্রেশন হওয়ার পরে কিন্তু আপনার প্রথমে আপনার প্রাক নিবন্ধন, তারপর নিবন্ধনের পরে আমরা হোটেল বুকিং দিব, তারপর হোটেল বুকিংয়ের আরও অনেক পরে বা যদি সৌদি সরকার সময় আগে নিয়ে আসে তাহলে ভিসা হবে, লাস্টে হবে এয়ার টিকিট। তো এগুলা কিন্তু ওয়ান টাইম ওয়ান শট খেলা। একবার আপনার ভিসা হয়ে গেলে আর কোনো রিফান্ড নেই, রিটার্ন নেই। একবার আপনার এয়ার টিকিট হয়ে গেলে আপনার রিটার্ন নেই, যদি না আপনার জায়গায় অন্য লোককে ঢুকানো যায়। ভিসার টাকাটা মনে হয় ফেরত আর আসে না, কিন্তু ভিসার টাকার পরিমাণ কম, কিন্তু এয়ার টিকিটটা চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করে আরেকজনকে ঢুকানো যায়। কিন্তু জটিল প্রক্রিয়া। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যেন কোনো বিপদ আপদ না আসে, কোনো শারীরিক অসুস্থ না আসে হজের যাত্রায়। এটা দোয়া করবেন, খালি নেগেটিভ চিন্তা করবেন না। যদি না যেতে পারি, যে নেগেটিভ চিন্তা করবে তার হয়তো হজ হবে না। পজিটিভ থাকেন, আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমা, এই ব্যাপারে পজিটিভ থাকেন। আল্লাহ ওয়াদা করছে যে নামাজ পড়বে মুসলিম আমার কাছে কাটবে, আমার কাছে মাফ চাবে, মাফ করে দিব। এরপর আপনি ডাউট করা মানে আপনি আসলে আল্লাহর উপরে আপনার আস্থা নেই, আপনার সমস্যা। আল্লাহ ভান্ডার খুলে বসে আছে, বলছে নাও, আপনি নিচ্ছেন না, আপনি চাচ্ছেনই না। তো মুশকিলটা কার? ঠিক না? সো চাওয়ার সময় ওইভাবে চাবেন, আল্লাহ তুমি বলছো না আমাকে দিবা, আল্লাহ তুমি ওয়াদা করছো না আমাকে দিবা, আমি তো এটা করতেছি। এইরকম দাবি নিয়ে আল্লাহর সামনে যাবেন, আল্লাহ খুশি হবে, আনইজি ফিল করে। এটা আপনার অফিসের বস না, এটা আল্লাহ। পার্থক্য আছে, তাই না? আচ্ছা, রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আচ্ছা, হোটেলের দাম ইত্যাদি এখন পাবলিশ হয় নাই, তবে আমরা ইতিমধ্যে আমাদের মক্কা ও মদিনা হোটেলের এজেন্ট ও কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতেছি। আমরা কিন্তু আরও 1 মাস আগে থেকে হোটেল এজেন্টদের সাথে কথা বলতেছি। হোটেল এজেন্টগুলো বলতেছে যে উল্টাপাল্টা দাম, যেটা নিয়ম আর কি। শুরুতে অনেক বাড়তি চায়, তারপর যখন বিক্রি হইতে থাকে এবং দেখে যে বিক্রি ওরটা হইতেছে না, তখন ওরা আস্তে আস্তে একটু দাম কমায়। তো আমরা অলরেডি যোগাযোগ শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের বাংলাদেশের হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী আসবে সামনে? হজ নীতিমালা 2025 1 আর 2 হচ্ছে সরকারি ও প্রাইভেট হজ প্যাকেজ, এর বিস্তারিত বর্ণনা পাবলিশ হওয়া বাকি আছে। আশা করতেছি অক্টোবরের 1st-2nd উইকে মন্ত্রী মহোদয়রা যারা আছে, মানে উপদেষ্টারা ফিরে আসলে সব কিছু দেখে ওনারা প্যাকেজটা পাবলিশ করবে ইনশাআল্লাহ। তো দোয়া করেন যেন ভালো ভালো ওই যে এয়ার টিকিটের দামটা কমায়, আরও 2-1টা জায়গায় দাম কমায়, প্যাকেজের দাম কমায় নিয়ে আসে। এয়ার টিকিটের ক্ষেত্রে কি কোনো চয়েস থাকে? আমরা বাংলাদেশে এয়ার টিকিটের আমরা আসতেছি সামনে, এয়ার টিকিটের 3 রকমের এয়ার টিকিট আমরা সামনে আসতেছি। জি, আমরা সবই আসছি সামনে, একদম ধাপে ধাপে আসছে। এই যে আমরা চলে আসছি, আমরা এখন প্যাকেজের কী কী জিনিস থাকবে আমাদের হাতে। আর 8 মিনিট সময় আছে। 8 মিনিটের মধ্যে যতটুকু কাভার দেওয়া যায়, বাকিটা আমরা ওই যে বলছি মাগরিবের পরে করবো ইনশাআল্লাহ। এয়ারলাইন্স ভ্রমণ, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং ফ্লাইনাস, এই 3টে এয়ারলাইন্সের মাধ্যমে আমরা হজ ফ্লাইটে যেতে পারবেন। আর কোনো এয়ারপোর্ট লাইনের মাধ্যমে যেতে পারবেন না, এটাই নিয়ম। আপনার ইচ্ছা মতো যে কোনো ফ্লাইট ধরে যেতে পারবেন না। আপনি যদি জানো সৌদি আরবে কোনোভাবে কোনো একটা ভিসায় পৌঁছানো, আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরাই দিবে। তো এই হচ্ছে বাধ্যবাধকতা। অনেকের ধারণা থাকে যে এত টাকার টিকিট কাটার দরকার কি, আমি তো একটা টিকিট কেটে চলে যেতে পারি। না, আসলে ঢুকতেই দিবে না সৌদি সরকার। সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং ফ্লাইনাসটা হচ্ছে সৌদি আরবের একটা প্রাইভেট এয়ারলাইন্স, যেটা সৌদি হওয়াতে এটা সৌদি সরকার এটা ফ্লাইটের মধ্যে আমাদের ঢোকানো হয়েছে। বেশিরভাগ টিকিট যায় হচ্ছে বাংলাদেশ বিমানের হাতে, তারপরের অংশটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সে, তারপরে অংশটা ফ্লাইনাসে। বাংলাদেশ বিমান যদি ধরেন 45% করে, তো সৌদি এয়ারলাইন্স 40% করে, কত হইল? 85%। আর বাকি 15% করে মনে করেন ফ্লাইনাস। প্লাস মাইনাস প্রতি বছর সামান্য এদিক সেদিক হয়। তো বাংলাদেশ বিমানের আবার সমস্যা হচ্ছে তাদের ফ্লাইটের স্প্যানটা আরও বড় হয়। সৌদি এয়ারলাইন্সে যে 40-42 দিন দেয়, বাংলাদেশ বিমান দেয় হচ্ছে 48 দিন 50 দিন। প্যাকেজটা আরও বড় হয়ে যায়। এই জন্য আমরা বাংলাদেশ বিমানটা একটু প্রেফার কম করি। যারা শর্ট প্যাকেজ করবেন, যে ভিন্ন ফ্লাইটে আসবেন, তাদের জন্য বাংলাদেশ বিমান সমস্যা না, কারণ তার তো সেই ফিরতি ফ্লাইটে আসতেছেন না, আপনি একটা ভিন্ন ফ্লাইটে চলে আসতেছেন। এই জন্য আপনার 50 দিন হোক, যাই হোক, সমস্যা নেই। পারলে আপনি আমরা গিয়ে বলবো 60 দিন করে দেন, কোনো সমস্যা নেই, কারণ আমি অন্য ফ্লাইটে চলে আসতেছি। কিন্তু যারা প্রথমে যাবেন, ফুল প্যাকেজে যাবেন, তাদের জন্য আমরা প্রেফার করি সবসময় সৌদি এয়ারলাইন্সটা।
তবে এটার মানে এই না যে প্রেফার করি এটাই নিব। সৌদি এয়ারলাইন্স হতে পারে, বাংলাদেশ বিমান হতে পারে, ফ্লাইনাস হতে পারে। আসলে আদতে বাংলাদেশে ইনফ্লাইট সার্ভিস বাংলাদেশের ইয়েতে আপনার আশকোনা ক্যাম্প এবং এয়ারপোর্টে যে সার্ভিসটা পাবেন এটা কোনো এয়ারলাইন্সের ডিফারেন্ট না, একই। কারণ এখানে যে গ্রাউন্ডে যারা বসে এগুলা করে সবই বাংলাদেশের এভিয়েশনের আন্ডারের লোকজন, বুঝতে পারছি। সো আপনার এখানে কোনো পার্থক্য নাই, এই একই সার্ভিস, একই বুথ, একই কাউন্টার, সবই একই, খালি নামটা এই এয়ারলাইন্স ইনফ্লাইট বলতে প্লেনের ভিতরে খাবার দাবার ওগুলাও খুব বেশি আহামরি পার্থক্য নাই। আপনার কাজও নাই কোনো, প্লেনে উঠবেন, ঘুমাবেন, ঘুম থেকে উঠা নামবেন, নেমে গিয়া বাসে উঠবেন, এই তো। তো এই জন্য ফ্লাইট নিয়ে টেনশনের কিছু নাই। আমাদের একটা প্রেফারেন্স থাকে সৌদি এয়ারলাইন্সের প্রতি, এই যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে অন্যটায় যাব, এরকম একটা চিন্তা। ইমিগ্রেশন সব বাংলাদেশি সব কমপ্লিট। জি, ইমিগ্রেশন সব বাংলাদেশি কমপ্লিট। হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে যত ইমিগ্রেশন হবে, যতগুলো এয়ারলাইন্সের সবগুলো বাংলাদেশের সব লোকাল যে এভিয়েশনের লোকজন তারা বসে আপনার লাগেজ যে চেক ইন এবং ইমিগ্রেশনের কাজগুলো করবে। ওদের সৌদিদের কিছু নাই, কারণ বাংলাদেশ থেকে সব কিছু হয়ে যাবে। বাংলাদেশ থেকে বাংলাদেশের যে এক্সিট, বাংলাদেশ থেকে এক্সিটের কাজটা হয়ে যাবে। আবার এটা কোথায় হবে? আশকোনা হজ ক্যাম্পে। আশকোনা থেকে বাসে করে আপনাকে এয়ারপোর্টে নিয়ে আসবে, এয়ারপোর্টে হয়ে যাবে আপনার সৌদি ইমিগ্রেশনটা। যে এয়ারলাইন্সে যান ওই অফিসারগুলো বাংলাদেশে চেক ইন করাবে ভিন্ন ভিন্ন কাউন্টারে। আবার ওই এয়ারপোর্টে গেলে যে সৌদি যে ইমিগ্রেশন হবে ওইখানে সৌদি লোকজন বসে থাকে, ওইটাও যে এয়ারলাইন্সেই যান ওই একই লোকটাই আপনাকে এক্সিট করবে। সৌদি আরবে গিয়ে আপনার এন্ট্রি করবে। সৌদি আরবে কোনো এন্ট্রি নেই। সৌদি আরবে পৌঁছানোর পরে বাংলাদেশ থেকে সৌদি আরবে এন্ট্রি হয়ে যাবে আপনার। এটা এখন এমন হয়ে গেছে সিস্টেম, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে অনেক আলাপ করতে পারবো, সময় আছে। এই হলো কিছু ছবি দিয়ে রাখছে আপনার এয়ারলাইন্সের। নেক্সট হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা দিয়ে মনে হয় আমাদের সেশনটা আজকে এই মুহূর্তে শেষ হবে। বাকি থাকবে যাতায়াতের পরে খাবার দাবার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এবং ফাইনালি আমাদের প্যাকেজের ডিজাইনের চেহারাটা, এটা আমরা পরে দিব। জেদ্দা হজ টার্মিনাল থেকে মক্কার হোটেল, মক্কার হোটেল থেকে মদিনার হোটেল যাবেন, মদিনার হোটেল থেকে আজিজিয়ার হোটেলে আসবেন, মিনার পাশের একটা হোটেলে, আজিজিয়ার হোটেল থেকে মিনার তাঁবুতে যাবেন, মিনার তাঁবু থেকে আরাফার তাঁবু যাবেন, আরাফার তাঁবু থেকে মুজদালিফা আসবেন। হ্যাঁ, এই এবং আজিজিয়ার হোটেল থেকে আবার দেশে ফেরার সময় জেদ্দায় ফিরবেন, অথবা মদিনায় যারা যাবেন হজের পরে তারা মদিনা থেকে মদিনা এয়ারপোর্টে ফিরবেন। জি, মক্কা মসজিদের পাশে 5 কিলোমিটার দূরে। তো এই যে যত রকমের ট্রান্সপোর্ট দেখেন, মেজর ট্রান্সপোর্ট সব কাভার্ড। হ্যাঁ, আমি জানাচ্ছি, একটা ধাপে ধাপে জানাচ্ছি। আপনারা, আমি যখন বলতে থাকবো আপনারা শুনলে বুঝতে পারবেন। আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমরা যখন বাংলাদেশ থেকে যাব, ফার্স্টে গিয়ে আমরা মক্কার কাছের একটা হোটেলে উঠবো, যে প্যাকেজে আপনি থাকেন না কেন, এমনকি ইকোনমি প্যাকেজে থাকলেও ইনশাআল্লাহ। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 0 মিটার মক্কাতে, আর সর্বোচ্চ দূরত্ব হতে পারে 100 কিলোমিটার সবচেয়ে কম দামি প্যাকেজে। আমরা চেষ্টা করবো 1 থেকে 100 কিলোমিটারের মধ্যেই কম দামি প্যাকেজের হোটেলটা খুঁজে বের করার সর্বোচ্চ। যদি 0 মিটার মানে হচ্ছে যে মক্কা মসজিদের, জি, হারাম মসজিদের যে আপনার যে বিল্ডিংটা, তারপরে যে সাদা চত্বরটা, এই সাদা চত্বরের পরে হচ্ছে 0 মিটার শুরু। হ্যাঁ, যেইখানে গিয়ে সাদা চত্বরটা শেষ হয়েছে ওখান থেকে 0 মিটার শুরু, এবং ওইখানেই দেখবে যে মক্কা ক্লক ঘড়ি বিল্ডিং, ক্লক টাওয়ারটা ওইখানেই শুরু হয়েছে, তার পাশে মক্কা টাওয়ার বিল্ডিংটা ওখানেই শুরু হয়েছে। জি জি জি, মানে আপনি তো এটা আশা করতে পারেন না যে কাবা ঘরের পাশে আপনার রুম, নাকি এটা আশা করতেছেন? না, এই জন্য আপনি গেছেন, এর কাছে কিন্তু ছিলেন না। আপনাকে থাকতে হবে হচ্ছে গিয়া কাবা ঘর থেকে অন্তত 500 মিটার দূরে, কারণ কাবা ঘরের পরে হোটেল মসজিদটাই 300 মিটার স্প্যান, আর মসজিদের পরে চত্বরটা 200 মিটার স্প্যান। সো 200 মিটারের পরে যে জায়গায় বিল্ডিংটা শুরু হয়েছে ওইটাই 0 মিটার, ওইটাই সবচেয়ে কাছে। ক্লক টাওয়ার আছে, মক্কা টাওয়ার আছে, সাফা টাওয়ার আছে, আপনার দালাল তৌহিদ আছে, অনেকগুলো বিল্ডিং আছে, 15-20টা হোটেল আছে ওইখানেই, এবং 20-30 হাজার লোক ওখানেই থাকে। সো 0 মিটার মানে হচ্ছে যে আপনার ওইখান থেকে